ধূপ। ওহ নো, পড়িস না। ইস রে, এক ধাক্কায় সব শেষ। আমার নতুন ব্লেজার দেখছেন না নাকি? কি করছেন এসব? অন্ধ নাকি আপনি? চোখে দেখেন না? সরি ম্যাম, একদম খেয়াল করিনি। আমি সাসলিকটা বাঁচাতে চাইছিলাম। মানে আপনার ব্লেজার। ওফ, দুটোই শেষ। দুটো ভালোবাসার জিনিসই আমার হাতছাড়া হলো। রাইসা চোখ সরু করে আকাশের দিকে তাকায়। ছেলেটা কি পাগল নাকি? এই অবস্থায় নিজের সাসলিক হারানোর কথা ভাবে। রাইসা দেখল আকাশ তার ব্লেজারের উপরে সেই কফি আর সাসলিকের স্পটের দিকে তাকিয়ে হঠাৎ মুখ টিপে হাসা শুরু করলো। তার রাগ যেন আরও বেড়ে গেল। তার মনে হচ্ছিল এই ছেলেকে এখনই বরফ বানিয়ে ফেলে। আবার হাসে, কত বড় সাহস! আকাশ 23 বছরের তরুণ, সদ্য ডেল্টা কর্পোরেশনে জয়েন করেছে, কিন্তু এরই মধ্যে তার স্মার্টনেস আর প্রাণখোলা স্বভাব দিয়ে সবার মন জয় করে নিয়েছে। অন্যদিকে রাইসা রহমান 28 বছরের রূপসী, তীক্ষ্ণ বুদ্ধিমতী ও ডেল্টা কর্পোরেশনের একজন সিনিয়র ম্যানেজার। তার পোশাক পরিচ্ছদ একটা নিখুঁত পেশাদারিত্বের চাপ। সে নিজেই কাজ আর প্রজেক্ট নিয়ে এতটাই ডুবে থাকে যে ব্যক্তিগত জীবনে বা সহকর্মীদের সাথে তার মেলামেশা খুবই কম। তাকে সবাই আইস কুইন বলে। আকাশের হাতে চিকেন সাসলিকের একটি বিশাল প্লেট তার সবচেয়ে প্রিয় পদ। বাম হাতে ফোন স্ক্রল করতে করতে সে ক্যান্টিনের এক কোণে তার পছন্দের টেবিলের দিকে এগুচ্ছিল। এদিকে রাইসাও হাতে একটা ধোয়া ওঠা কফি কাপ, চোখে চশমা আর মোবাইল স্ক্রিনে অফিসের একটি গুরুত্বপূর্ণ ফাইল চেক করতে করতে দ্রুত ক্যান্টিনের দরজা দিয়ে প্রবেশ করে। ঠিক তখনই তারা দুজনে সজোরে ধাক্কা খায়। ক্যান্টিনের মাঝে এক মুহূর্তের জন্য যেন সব শব্দ থেমে যায়। ক্যান্টিনে 2-4 জন তাদের দিকে তাকিয়ে থাকে। চিকেন সাসলিকের প্লেট দুইটাই ছিটকে পড়ে রাইসার নতুন কেনা ক্রিম কালারের ব্লেজারের উপর। রাইসার উজ্জ্বল ত্বক কফির ছিটায় ভিজে গেছে। চুলগুলো এলোমেলো। 5 বছরের ছোট আকাশের মতো চঞ্চল, কিছুটা এলোমেলো একটা ছেলেকে সে জীবনও পছন্দ করতো না, এমনকি তার দিকে একবারও তাকেও দেখেনি। এটা কি করলেন আপনি? মাথায় সমস্যা নাকি? অন্ধ নাকি আপনি? চোখে দেখেন না? আকাশ হতভম্ব 1 সেকেন্ডের জন্য। সে যেন নিজের সাসলিক হারানোর শোক কাটাতে পারল না। হঠাৎ তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, এক দুষ্টামি ভরা হাসি। কি হলো, হাসছেন কেন? আপনার কি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে? এটা কোনো হাসির কথা হলো? আমার এত দামি ব্লেজার নষ্ট হলো আর আপনি হাসছেন? না মানে, সাসলিকটা আপনার ব্লেজারে বেশ মানিয়েছে। ফিউশন ফ্যাশন আর কি। এটা এখন একটা আর্ট পিস। ম্যাম, আপনি তো এখন ফ্যাশন আইকন হয়ে গেলেন। রায়সার চোখ দুটো রাগে বড় হয়ে গেল। এমন বেয়াদব ছেলে সে জীবনে দেখেনি। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে রনি অত্যন্ত সাবলীল ভঙ্গিতে নিজের পকেট থেকে পরিষ্কার টিস্যু বের করে রাইসার ব্লেজার মুছতে শুরু করলো। আকাশ রাইসার কাছাকাছি আসে। ব্লেজার মুছতে মুছতে তার আঙ্গুলের ডগা রাইসার ব্লেজার স্পর্শ করেছে। আকাশের উষ্ণ হাতের ছোঁয়া রাইসার চামড়ার এক অদ্ভুত শিহরণ জাগায়, যা তার কাছে পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। 1 মিনিট ম্যাম, আমি ঠিক করে দিচ্ছি। আপনার এই নতুন ব্লেজারটা নষ্ট হতে দেব না। কি যে একটা অবস্থা হলো, কিন্তু মানিয়েছে ভালোই। এই দাগটা রেখে দিলে মন্দ হয় না। একটা নতুন ট্রেন্ড শুরু হবে। আকাশের এই অপ্রত্যাশিত কাছাকাছি আসা আর স্পর্শ রাইসাকে আরও বেশি অপ্রস্তুত করে তোলে। রাইসা দ্রুত আকাশের কাছ থেকে সরে দাঁড়ালো। তার হঠাৎ যেন লজ্জা লাগতে শুরু করেছে। লাগবে না, আপনি আর কিচ্ছু করতে যাবেন না। আমি নিজেই দেখে নিচ্ছি। আপনি এখান থেকে যেতে পারেন এখনই। রাইসার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। আকাশের দুষ্টামি ভরা হাসি আর তার নিজের অস্বস্তি নিয়ে দ্রুত ক্যান্টিন ছেড়ে এক প্রকার পালিয়ে গেল। সে জানে এই ছেলে নিশ্চয়ই তাকে নিয়ে মজা করছে, কিন্তু তার এই দুষ্টামি কেন জানি তার কাছে এক অদ্ভুত দাগ কেটে গেল। আইস কুইন রাগলো মন্দ না। এই মেয়েটা বেশ ইন্টারেস্টিং। মনে হচ্ছে এই অফিসে দিনগুলো বেশ মজার হবে। আর এই আইস কুইনকে একটু গলাতে তো হবেই। দেখা যাক কেমন কঠিন হয়।
আকাশের মুখে এখনও দুষ্টামি ভরা হাসি লেগে আছে। দুর্ঘটনার দ্বিতীয় দিন পর বিকেল 4টা বাজে। ডেল্টা কর্পোরেশনের সিইও জনাব রহমান কেবিনে বসে আছেন। জনাব রহমান দোপ দুরুস্ত স্যুট পরা, মুখে চিন্তিত ভাব নিয়ে তার চেয়ারে বসে আছেন। তিনি আকাশের ফাইল দেখছেন। একজন পিএ কেবিনের দরজায় টোকা দেয়। স্যার, আকাশ এসেছে। হ্যাঁ, ওকে ভেতরে আসতে বলো। পিএ চলে যায়। কয়েক সেকেন্ড পর আকাশ কেবিনে প্রবেশ করে। তার মুখে সেই চিরচেনা হাসি, তবে ভেতরে হালকা উদ্বেগ। সে ভাবছে হয় ক্যান্টিনের ঘটনা, নয়তো কোনো নতুন বড় প্রজেক্টের দায়িত্ব নিয়ে কথা বলবে সে। বস ডেকেছিলেন? এসো আকাশ, বসো। আকাশ চেয়ার টেনে বসে। জনাব রহমান ধীরে ধীরে ফাইলটি বন্ধ করে টেবিলে রাখেন। এরপর তিনি রনির দিকে তাকান। আকাশের বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। ইস, রাইসা ম্যাম মনে হয় সত্যি অভিযোগ করেছে। এখন কি হবে কে জানে। আকাশ, তুমি এই কোম্পানিতে নতুন হলেও আমি তোমার কাজে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তোমার ডেডিকেশন, তোমার কাজের প্রতি নিষ্ঠা আর তোমার আউট অফ বক্স থিঙ্কিং সব কিছু আমাকে মুগ্ধ করেছে। তুমি একজন ব্রিলিয়েন্ট এমপ্লয়ি। ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করি আমার সেরাটা দিতে। শুধু সেরাটা নয়, তুমি অসাধারণ। আমি সবসময় চাই আমার টিমে এমন কর্মঠ আর মেধাবী ছেলেমেয়েরা থাকুক যারা আমার কোম্পানির ভবিষ্যৎ। স্যার, আপনার এই কথাগুলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমি আরও বেশি করে কাজ করার চেষ্টা করব। আকাশ, আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রস্তাব দিতে রেখেছি। এটা আমার আর তোমার পরিবারের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত প্রস্তাব? স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমার বড় মেয়ে রাইসার জন্য একমাত্র যোগ্য জীবনসঙ্গী খুঁজছি। এমন একজন যে আমার মেয়েকে ভালোবাসবে, তার খেয়াল রাখবে আর আমাদের পরিবারের সম্মান রক্ষা করবে। আর আমি মনে করি সে ব্যক্তিটি তুমি। আকাশ যেন আকাশ থেকে বলল সে কল্পনাও করতে পারেনি এমন একটা প্রস্তাব আসতে পারে। তার মুখটা হা হয়ে গেল। রাইসা ম্যাম, আইস কুইন, যার সাথে দুদিন আগে ক্যান্টিনে এমন একটা ঘটনা ঘটেছে, তাকে বিয়ে করতে হবে। স্যার, মানে রাইসা ম্যাম, আপনি আপনি কি মানে? আকাশ, আমি আমার মেয়ের রাইসার সাথে তোমার বিয়ে দিতে চাই। আকাশের চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে যায়। সে একবার বসের দিকে তাকায়, একবার কেবিনের দেওয়ালের দিকে। তার মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাইসা ম্যাম তো তার চেয়ে 5 বছর বড়, আর কি সাংঘাতিক রাগী। সে কি এই প্রস্তাব মানবে? কিন্তু স্যার, রাইসা ম্যাম উনি তো আমার সিনিয়র, আর আমি তো ভাবতেও পারিনি উনি কি মানবেন। স্যার, রাইসা ম্যামের কি এই বিয়েতে সায় আছে? আকাশ, রাইসা হয়তো প্রথমে মানবে না। সে তার ক্যারিয়ার নিয়ে এতটাই সিরিয়াস যে এসব ব্যক্তিগত ব্যাপারে তার একদমই আগ্রহ নেই। কিন্তু আমি জানি কোনটা তার জন্য ভালো। আমার মেয়ে আমার কথা শুনবে, আর আমি মনে করি তোমার মতো একজন ছেলে তার জন্য পারফেক্ট। রানীর কপালের ঘাম জমে। বসের এই প্রস্তাব সে কিভাবে প্রত্যাখ্যান করবে? প্রত্যাখ্যান করলে তার ক্যারিয়ারে কি প্রভাব পড়বে? আর রাইসা ম্যামকে বিয়ে করা মানে তো এক ধরনের পর্বতে বসবাস করা। স্যার, এটা তো একটা বিরাট ব্যাপার। আমাকে একটু সময় দিতে হবে স্যার। আমি একটু ভেবে জানাই। হ্যাঁ আকাশ, অবশ্যই সময় নাও, কিন্তু বেশি না। আমি জানি তুমি হতাশ করবে না। 2 দিন সময় দিলাম, ভেবেচিন্তে আমাকে জানাও। তবে আমি আশা করছি তুমি ইতিবাচক সাড়া দিবে। জি স্যার, আমি ভেবে জানাবো। জনাব রহমানের শেষ কথাগুলো যেন আকাশের উপর এক নীরব চাপ সৃষ্টি করে। আকাশ বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। সে উঠে দাঁড়ায়, তার শরীর কাঁপছে। মন জুড়ে এক অদ্ভুত উত্তেজনা। কেবিন থেকে বের হয়। তার মুখে তখনও বিস্ময় আর অবিশ্বাসের ছাপ। কিন্তু বসের কেবিন থেকে বের হওয়ার পর করিডোরে এসে তার মুখে দুষ্টামি ভরা হাসি ফুটে ওঠে। আইস কুইন রাইসাকে বিয়ে, এই খেলাটা বেশ জমে উঠবে। মন্দ না, ওনাকে তো আমার ভালোই লাগে, কিন্তু বড়লোকের বেটি কি মানবো কে জানে। গোধূলিবেলায় রাইসা রহমান তার অফিস থেকে বেরোলেন। লম্বা দিনের কাজের পর শরীর ক্লান্ত, মন অস্থির। রাইসার কপালে চিন্তার রেখা, কারণ আজ তার গাড়িটা হঠাৎ করে বিগড়ে গেল। শহরে এমনিতে যানজট, তারপর এখন গাড়ি ঠিক করা বা ট্যাক্সি পাওয়া দুটোই কঠিন। বিরক্তি নিয়ে সে একবার ঘড়ির দিকে তাকালো। ইস, এতক্ষণেও মেকানিক আসে না। ঠিক সেই মুহূর্তেই একটা বাইক তার পাশ দিয়ে যেতে কি থমকে দাঁড়ালো। হেলমেট পরা আর জিন্সের জ্যাকেট পরা যুবকটিকে প্রথমে চিনতে পারেনি রাইসা। হেলমেট খুলতেই বেরিয়ে এলো এক চেনা মুখ।
আকাশ, রাইসার অফিসে জুনিয়র, 5 বছরের ছোট ডেল্টা অফিসার। রাইসা জানতো আকাশ বেশ দুষ্টু প্রকৃতির, তার সঙ্গে রাইসার তেমন একটা কথা হয় না। কেবল একবার রেস্টুরেন্টে সামান্য ধাক্কা লেগেছিল। আকাশ বাইক থামিয়ে মুচকি হেসে বলল, ম্যাম, আপনার গাড়ি মনে হচ্ছে সমস্যা হয়েছে। হ্যাঁ, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এখন কি করে বুঝতে পারছি না। চিন্তা কিসের ম্যাম, আমি তো আছি। চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেই। এই শহরে এই জ্যামে মেকানিকের জন্য অপেক্ষা করা মানে রাত পার হয়ে যাবে। কিন্তু কিন্তু বাদ দিন ম্যাম, এমনিতেই আপনার অফিসের দেরি হচ্ছে। চলুন, আর একটা সেকেন্ডও নষ্ট না করি। রাইসা আর কিছু বলতে পারল না। তার হাতে বেশি বিকল্প ছিল না। অনিচ্ছা সত্ত্বেও সে বাইকে উঠে বসে। বাইরে বসার পর রাইসা কিছুটা অস্বস্তিতে পড়ল। আকাশ বাইক স্টার্ট দিতে রাইসা সামান্য কেঁপে উঠল। বাইকের ঝাঁকুনিতে রাইসার শরীর আকাশের দিকে হেলে গেল। রাইসা কিছুটা সরে বসতে চাইল, কিন্তু জায়গা এতটাই কম যে গা ঘেঁষাঘেঁষি হয়ে বসা ছাড়া উপায় নেই। রাইসার পিঠ আকাশের পিঠ প্রায় লেগে যাচ্ছে। এই প্রথম আকাশের এত কাছাকাছি আসা রাইসার মনে এক অচেনা শিহরণ খেলে গেল। শীতাতপ নিয়ন্ত্রিত অফিস আর গাড়িতে অভ্যস্ত রাইসার কাছে খোলা হাওয়ায় বাইকের এই যাত্রা এক অন্যরকম অনুভূতি দিল। আকাশের কানে রাইসার মৃদু শ্বাস প্রশ্বাস এসে লাগছিল। রাইসার চুল উঠছিল, আর মাঝে মাঝে তা আকাশের পাশ ছুঁয়ে যাচ্ছিল। রাইসার দিকে থেকে আসা হালকা পারফিউমের সুবাস আকাশকে কেমন যেন মাতাল করে তুলল। আকাশের মনে দুষ্টামি খেলে গেল। সে ইচ্ছে করে বাইকের গতি একটু বাড়ালো, তারপর হঠাৎ ব্রেক কষল। রাইসা আরও বেশি করে আকাশের সঙ্গে লেপ্টে গেল। রাইসা নিজেকে সামলে নিয়ে বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, আকাশ, সাবধানে চালান। কি করছেন এটা? সরি ম্যাম, রাস্তাটা একটু খারাপ ছিল, তাই ব্রেক করতে হলো। আপনি শক্ত করে ধরুন, পড়ে গেলে কিন্তু আমার দোষ নেই। রাইসা মনে মনে রেগে গেল, কিন্তু মুখে কিছু বলল না। সে দেখল হাতের কাছে আর কিছু নাই, তাই আকাশের জ্যাকেটের এক কোণা আলতো করে ধরল। আকাশের মনে তখন এক অন্যরকম আনন্দ। রাইসার এই কঠিন এবং চাপা স্বভাবের আড়ালে যে এক নরম অনুভূতির প্রবণ মানুষ আছে, সেটা আকাশ আজ নতুন করে আবিষ্কার করল। ম্যাম, খুব কি ভয় পাচ্ছেন? আপনি কি ইচ্ছে করে এমন করছেন নাকি? আরে ধুর ম্যাম, আমি তো শুধু আপনার নিরাপত্তার কথা ভাবছিলাম। এই যে আপনি এত শক্ত করে ধরে আছেন, তাতে আমারও তো সুবিধা হচ্ছে, তাই না? রাইসা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখে মুখে বিরক্তি থাকলেও একটা হালকা হাসি রেখা ফুটে উঠল। বাইক ছুটে চলল শহরের ব্যস্ত রাস্তা ধরে। হঠাৎ করে একটি বেপরোয়া ট্রাক দ্রুত গতিতে পাশ কাটাতে গিয়ে বাইকের একদম সামনে চলে এলো। আকাশের চোখ মুহূর্তে স্থির হয়ে গেল। রাইসাকে বাঁচানোই তার একমাত্র লক্ষ্য। সে সর্বশক্তি দিয়ে ব্রেক কষল। একই সাথে বাইকটিকে তীব্রভাবে ডান দিকে মোড় ঘুরিয়ে দিল, কিন্তু ট্রাকের গতি এত বেশি ছিল যে সংঘর্ষ এড়ানো গেল না। প্রচণ্ড এক ধাক্কা লাগলো। আকাশ রাইসাকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল, যাতে সে ছিটকে না পড়ে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর আছড়ে পড়ল। আকাশ নিজের শরীর দিয়ে রাইসাকে আড়াল করে রাখলো, যাতে রাইসার শরীরে আঘাত না লাগে। রাইসা তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। আকাশ পাথরের মতো স্থির হয়ে পড়ে আছে রাইসার বুকের উপর। বাইকটি দুমড়ে মুচড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশে মানুষ ছুটে এলো। তারা আকাশ এবং রাইসাকে তোলার চেষ্টা করলো। আকাশের হেলমেট ছিটকে গিয়েছিল, তার মাথায় আঘাত লেগেছিল। রাইসার হাত ছিলে গিয়েছিল এবং বেশ আঘাত পেয়েছিল। আকাশ ক্ষীণ কণ্ঠে রাইসাকে জিজ্ঞেস করল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? বেশি লাগেনি তো? রাইসা যন্ত্রণায় চোখ বন্ধ করেছিল। চোখ খুলে দেখল আকাশ তার দিকে তাকিয়ে আছে। তার কপাল থেকে রক্ত ঝরছে। রাইসার বুকটা ধক করে উঠল। আকাশ, আপনার কি হয়েছে? রক্ত বেরোচ্ছে। হাসপাতালে জরুরি বিভাগে আকাশ এবং রাইসাকে নেওয়া হলো। আকাশের আঘাত গুরুতর ছিল, মাথায় ভারী ক্ষত। রাইসার আঘাত তুলনামূলক কম হলো, হাত ও পায়ে বেশ ছিলে গিয়েছিল। রাইসার বাবা রহমান সাহেব খবর পেতেই ছুটে এলেন। মেয়েকে অক্ষত দেখে তিনি কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু আকাশের অবস্থা দেখে তার মন খারাপ হয়ে গেল। রাইসা তখনও আকাশের পাশেই বসেছিল, তার চোখে জল। সে বুঝতে পারছিল
আকাশ নিজের জীবন বাজিয়ে রেখে তাকে বাঁচিয়েছে। রহমান সাহেব তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আকাশ বাবা, তুমি আজ রাইসাকে বাঁচিয়েছ। তুমি আমার মেয়েকে নতুন জীবন দিয়েছ। এ ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। বস, রাইসা ম্যাম আমার সহকর্মী। উনি আমার কাছে শুধু একজন ম্যাম নন, উনি আমার দায়িত্ব। আমি শুধু আমার কাজ করেছি। রাইসা বাবার কথা শুনে আকাশের দিকে তাকালো। রাইসার মনে সব কঠিন যেন গলতে শুরু করেছে। রহমান সাহেব রাইসার দিকে তাকিয়ে বলেন, মা, আজ যদি আকাশ না থাকতো কি যে হতো ভাবতে পারছি না। আকাশ, আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি আমার জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেললেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ম্যাম, এসব কথা থাক। আপনি সুস্থ আছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আকাশ, তুমি শুধু রাইসাকেই বাঁচাওনি, তুমি আমার পরিবারকে বাঁচিয়েছ। তুমি জানো না, রাইসা আমার একমাত্র সন্তান। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তুমি আমার কাছে এখনই পরিবারের একজন। আকাশের আঘাত গুরুতর হলেও এখন সে আশঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। এই খবরে রহমান সাহেব ও রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আকাশ হাসপাতাল থেকে ছাড়া পরপর কয়েকদিন কেটে গেছে। একদিন সন্ধ্যায় রাইসা অফিস থেকে ফিরে রহমান সাহেব তাকে ড্রয়িং রুমে ডাকলেন। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি কথা। সেদিন যা ঘটলো, আকাশের জন্য তুমি আজ বেঁচে আছো মা। ও নিজের জীবন বাজি রেখেছে তোমার জন্য। একজন বাবা হিসেবে আমি ওর কাছে চিরঋণী। রাইসা বাবার কথা শুনল কিন্তু কোনো কিছু বলল না। রহমান সাহেব একটু ইতস্তত করে বলেন, আমি আকাশের সাথে কথা বলেছি মা। আমি ওকে আমাদের বাড়িতে ডেকেছিলাম। আর আর আমি ওকে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি মা। রাইসা স্তব্ধ হয়ে গেল। তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার কঠিন মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বিয়ে? কাকে? আকাশকে? হ্যাঁ মা, আকাশকে। আমি চাই তুমি আকাশকে বিয়ে করো। বাবা, আপনি কি বলছেন? আমি ওকে চিনি না। ও আমার অফিসের জুনিয়র। আর ও তো... আমি জানি মা তুমি কি ভাবছো, কিন্তু আমি একজন বাবা হিসেবে তোমার ভালোটা বুঝি। আকাশ একজন ভালো ছেলে, সাহসী এবং দায়িত্ববান। তোমার জীবনে ওর মতো একজন মানুষ খুবই দরকার। রাইসা হাত দুটো মুঠি করে ধরল। তার কঠিন স্বভাব আবার ফিরে আসছে। কিন্তু আপনি আমার সাথে কথা না বলে ওকে প্রস্তাব দিলেন? আমি জানি মা, এটা হয়তো হঠাৎ করে মানতে পারবে না, কিন্তু আমি অনেক ভেবেছি। ও তোমাকে বাঁচিয়েছে। এই সম্পর্কটা শুধু কৃতজ্ঞতার নয় মা, আমি ওর চোখে তোমার প্রতি এক গভীর সম্মান দেখেছি। আর তোমার চোখেও আমি ওর জন্য কিছু দেখেছি। রাইসা বাবার দিকে তাকালো। তার চোখে তখনও রাগ আর অবিশ্বাস। কিন্তু বাবার শেষ কথাটা তাকে কিছুটা ভাবিয়ে তুলল। সে কি সত্যি আকাশের জন্য কিছু অনুভব করছে? রহমান সাহেব রাইসার নীরবতা দেখে বললেন, আমি ওকে জানিয়েছি যে তুমি এখনো কিছু জানো না। ও বলেছে তোমার মতামতের মূল্য আছে। আমি চাই তুমিও ভেবে দেখো মা। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার বিশ্বাস আকাশ তোমার জন্য সঠিক মানুষ। রাইসা আর কোনো কথা বলল না। রহমান সাহেবের প্রস্তাবের পর রাইসা যখন নিজের ঘরে ফিরে আসে তখন তার মাথায় ঝড়ের গতিতে ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছিল। আকাশ তার অফিসের জুনিয়র, 5 বছরের ছোট আর ভীষণ দুষ্ট। রাইসা একজন কঠোর ও স্বাভাবিক স্বভাবের মানুষ। রাইসা একজন কঠোর ও গভীর স্বভাবের মানুষ, যার জীবনে নিয়মের বাইরে কিছু ঘটে না। বাবার এই অপ্রত্যাশিত প্রস্তাব সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কয়েকদিন বাবা রহমান সাহেব রাইসাকে বোঝানোর চেষ্টা করলেন। রাইসা প্রথমত একেবারেই নারাজ ছিল। অসম্ভব বাবা, তুমি কি করে এমন একটা প্রস্তাব দিতে পারলে? আমার চেয়ে 5 বছরের ছোট একটা ছেলে, আমি ওকে চিনিই না, অফিসের জুনিয়র। মা, চিনতে তো সময় লাগে, আর বয়সের ফারাকটা বড় কথা নয়। আকাশের মতো ছেলে খুব কম দেখা যায়। ওর সাহস, ওর দায়িত্ববোধ, তোমার প্রতি ওর আত্মত্যাগ, এগুলোর মূল্য অনেক বেশি। রাইসার বাবার কথা শুনল কিন্তু মন থেকে মানতে পারছিল না। তবুও বাবার জোরাজুরিতে আর আকাশের চোখে দেখা সেই সরলতা ও সাহসিকতা রাইসাকে কিছুটা দ্বিধায় ফেলল। একদিন বিকেলে রাইসা আকাশকে ফোন করে তার পছন্দের একটি রেস্টুরেন্টে ডাকলো। আকাশ রাইসার ফোন পেয়ে কিছুটা অবাকই হলো। রাইসা ম্যাম সাধারণত এমন কাজ করে না। আকাশের মনে তখন দুষ্টেমি ভরা প্রশ্ন উকি মারছে। কি ব্যাপার, ম্যামের মনে কি তবে বসন্তের ছোঁয়া লেগেছে? আকাশ সময় মতো রেস্টুরেন্টে পৌঁছালো। রাইসা আগে থেকেই বসেছিল, তার মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। আকাশ তার সামনে বসতে
রাইসা কোনো ভূমিকা না করে সরাসরি কথাই চলে এলো। আকাশ, তুমি হয়তো জানো বাবা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। জানি ম্যাম। হাসার কিছু নেই, আমি তোমাকে কিছু শর্ত দিতে এসেছি। শর্ত? মানে এটা কি বিয়ের প্রস্তাব নাকি কোনো প্রজেক্টের টেন্ডার? শুনলে ভালো হয়। আমি তোমাকে বিয়ে করব, তবে তার আগে আমার কিছু শর্ত আছে। বলুন ম্যাম, আমি শুনতে প্রস্তুত। আপনার শর্ত নিশ্চয়ই মহৎ হবে। মজা করছো? খুব সিরিয়াস কথা বলছি। আমিও সিরিয়াস ম্যাম। প্রথমত, তোমাকে আমার সাথে 1 মাস ডেট করতে হবে। ডেট? আপনার মতো গম্ভীর ম্যামের সাথে ডেট? ইন্টারেস্টিং। দ্বিতীয়ত, এই 1 মাস আমাদের ডেট করার বিষয়টি অফিসের কেউ জানতে পারবে না, এটা সম্পূর্ণ গোপন থাকবে। গোপন? মানে আমরা কি কোনো গোপন মিশনে যাচ্ছি ম্যাম? আকাশ, আমি সিরিয়াস। যদি এই শর্ত তুমি না মানতে পারো তাহলে এক্ষুনি বলতে পারো, সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে ম্যাম, গোপন থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো এই 1 মাসের মধ্যে তোমাকে আমাকে মুগ্ধ করতে হবে। তুমি যদি আমাকে মুগ্ধ করতে পারো তাহলেই আমি বিয়েতে রাজি হব। আকাশের হাসি এবার পুরোপুরি উধাও হলো, তার চোখে মুখে উদ্বেগ। মুগ্ধ করতে হবে? মানে এটা কি ডেট নাকি আমার ইন্টারভিউ? কোয়ালিফিকেশন কি লাগবে ম্যাম? তোমার কোয়ালিফিকেশন হলো আমার মতো কঠিন আর গম্ভীর একজন মেয়েকে মুগ্ধ করার ক্ষমতা। তোমার দুষ্টুমি, তোমার সাহস আর তোমার বুদ্ধি দিয়ে আমাকে বোঝাতে হবে যে তুমি আমার জন্য সঠিক মানুষ। পারবে? আকাশ কিছুক্ষণ রাইসার চোখে চোখ রেখে হাসল। রাইসার এই চ্যালেঞ্জ তার দুষ্টামিকে আরও উস্কে দিল। তার মনে হলো এই গম্ভীর রাইসা ম্যামের ভেতরটাকে বের করে আনাটা জরুরি। আকাশ আত্মবিশ্বাসের সাথে বলল, পারবো ম্যাম। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? এই 1 মাস আমি আপনাকে শুধু রাইসা বলে ডাকবো, ম্যাম নয়। আপনিও আমাকে আকাশ বলবেন, চলবে? রাইসার সামান্য দ্বিধায় পড়ল। তার জীবনে এমন কিছু সে কখনো মেনে নেয়নি, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো এই পরীক্ষাটা যদি সে পাশ করতে চায় তাহলে আকাশের এই শর্ত মানা ছাড়া উপায় নেই। রাইসা ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, তবে শুধু এই 1 মাসের জন্য। পারফেক্ট। তো রাইসা, কবে থেকে শুরু হচ্ছে আমাদের ডেট? রাইসা তার কফি শেষ করে ব্যাগ হাতে নিল। কাল থেকে। আকাশের মুখে তখন দুষ্টামি ঝলকানি। সে মনে মনে বলল, রাইসা ম্যাম, আপনি জানেন না কার সাথে ডেট করতে চলেছেন। আপনার কঠিন খোলস ভাঙতে আমার বেশি সময় লাগবে না। রাইসার মনে এক অজানা উত্তেজনা। এই 1 মাস তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। তাদের প্রথম ডেট ছিল এক অদ্ভুত চ্যালেঞ্জ। রাইসা আকাশকে রাতের বেলা শহরের সবচেয়ে পুরনো পাবলিক লাইব্রেরিতে 1 ঘন্টা বসে বই পড়তে বলল। রাত 9টা, পাবলিক লাইব্রেরি। আকাশ লাইব্রেরির এক কোণে বসে একটা মোটা বই হাতে নিয়েছিল। রাইসা তাকে দূর থেকে দেখছে। সে ভাবছিল, দেখা যাক এই দুষ্টু ছেলেটা কতক্ষণ সিরিয়াস থাকতে পারে। আকাশ বইয়ের পাতার দিকে তাকিয়ে বলল, রাইসা, এই বইটা কি আপনি পড়েছেন? কেন? মানে আপনার তো সব কঠিন আর বোরিং বই পছন্দ। এটা পড়লে নিশ্চয়ই দুশ্চিন্তা বেড়ে যাবে। আমার রুচি নিয়ে কথা বলবে না, তুমি বইটা পড়ো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত? কি? যদি আমি 1 ঘন্টা মন দিয়ে বই পড়তে পারি তাহলে কাল আপনি আমার সাথে শহরের সবচেয়ে মজার ফুডকার্ট খুঁজতে যাবেন। ঠিক আছে, কিন্তু যদি না পারো? তাহলে কালকে সারা দিন অফিসে আপনার সব অ্যাসাইনমেন্ট আমি করে দেব। আকাশ আত্মবিশ্বাসের সাথে বলল। রাইসা মনে মনে হাসল। দেখা যাক কে জেতে। আকাশ চ্যালেঞ্জে জিতেছিল, তাই পরদিন রাইসা এক অজানা ফুডকার্টের সন্ধানে আকাশের সাথে বের হলো। রাইসা সাধারণত এমন জায়গায় যায় না। আকাশের বাইকে বসে সে কিছুটা অস্বস্তিতে ছিল। আকাশ বাইক চালাতে চালাতে বলল, রাইসা, বিশ্বাস করেন আপনি জীবনে এত মজার ফুড খাননি। এটা আমার সিক্রেট জায়গা। খাবারের মান কেমন হবে কে জানে, আমি এসব রাস্তার খাবার পছন্দ করি না। আরে বাবা, একবার খেয়েই দেখুন না, আপনার ধারণা পাল্টে যাবে। তার একটি নির্জন গলির মুখে এসে পৌঁছালো, যেখানে একটা ছোট্ট উজ্জ্বল আলোয় ঘেরা ফুডকার্ট
দাঁড়িয়েছিল। সেখানে কিছু তরুণ তরুণী জটলা করে খাবার খাচ্ছিল আর হাসছিল। আকাশ বাইক থামিয়ে রাইসার দিকে তাকালো। নেমে আসুন রাইসা, এবার আসল জাদু দেখবেন। রাইসা ইতস্তত করে নামলো। ফুডকার্টের পরিবেশটা তার কাছে একদম নতুন। আকাশ তার জন্য গরম গরম স্ট্রিট ফুড অর্ডার করলো। রাইসা অনিচ্ছা সত্ত্বেও প্রথম কামড়টা দিল। তার চোখ সামান্য বড় হলো। স্বাদটা সত্যি অপ্রত্যাশিত ছিল। আকাশ রাইসার মুখের ভাব দেখে মিটিমিটি হাসলো। কেমন লাগলো? আমি বলেছিলাম না? কিন্তু রাইসা বুঝতে দিল না। মুখ গম্ভীর রেখেই বলল। মন্দ না। আকাশ রাইসার দিকে এক গ্লাস লেবুর শরবত এগিয়ে দিল। আর এই শরবত, এটা ছাড়া এখানকার খাবার অসম্পূর্ণ। রাইসা শরবতের গ্লাসটা নিল। তাদের পাশে বসেছিল কিছু লোক, মজার গল্প করছিল। আকাশ তাদের সাথে যোগ দিয়ে হাসতে শুরু করলো। রাইসা দেখলো আকাশ কত সহজে সবার সাথে মিশে যেতে পারে। আর এসব সাধারণ মানুষের সাথে মিশে রাইসার মনেও এক ধরনের আনন্দ তৈরি হইল। তারা গম্ভীর চেয়ারের আড়ালে লুকিয়ে থাকা অ্যাডভেঞ্চারাস মনটা যেন উকি দিচ্ছে। এরপর আকাশ হঠাৎ রাইসাকে নিয়ে এক স্থানীয় মেলায় হাজির হলো। রঙিন আলোয় ঝলমল করছে মেলা। নানা রকম খেলনার দোকান, খাবারের স্টল আর মানুষের ভিড়। রাইসা এমন পরিবেশে কখনো আসেনি। তার চোখ বিস্ময়। আকাশ রাইসার হাতে একটা বেলুন ধরিয়ে দিল। চলুন রাইসা, আজ আমরা হারিয়ে যাই। আকাশ, এটা কি করছো? আমি মেলায়। আহ, আর কোনো কথা নয়, আজ আপনি শুধু উপভোগ করবেন। আকাশ রাইসাকে এক খেলনার দোকানে টেনে নিয়ে গেল। আকাশ রাইসার জন্য একটা পুতুল জেতার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। রাইসা তাকে দেখে মিটিমিটি হাসছিল। আকাশের এই সরল শিশুসুলভ আচরণ রাইসার কঠিন হৃদয়ে যেন এক নতুন অনুভূতি জাগাচ্ছিল। আকাশ পুতুল জিততে না পেরে মুখ কালো করে পড়ল। ধুর বাবা, এটা তো চিটিং। রাইসা হাসতে পারল না, কিন্তু তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। সব সময় তো তুমি জিততে পারবে না আকাশ। ঠিক আছে, পুতুল না হোক, আপনাকে অন্তত হাসাতে পারবো। চলুন, আপনাকে ভূতের বাড়ি দেখিয়ে আনি। ভূতের বাড়ি? অসম্ভব। আহ, চলেন তো, ভয় পাচ্ছেন নাকি? আকাশ দুষ্টু হেসে রাইসাকে ভূতের বাড়ির দিকে টেনে নিয়ে গেল। ভূতের বাড়ির ভেতরটা অন্ধকার আর অদ্ভুত শব্দ ভরা। রাইসা প্রথমে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু আকাশের দুষ্টামি আর মাঝে মাঝে তার কানের কাছে ফিস ফিস করে ভয় দেখানোর চেষ্টা রাইসাকে কিছুটা স্বস্তি দিল। একটা পর্যায়ে রাইসা নিজেই হাসতে শুরু করলো। তার সেই কঠিন গম্ভীর মুখোশ যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। বাইরে বেরিয়ে রাইসা হাঁপাতে হাঁপাতে বলল। আকাশ, তুমি একদম পাগল। আমি জানি, কিন্তু আপনার হাসিটা দেখার জন্য আমি আরও পাগলামি করতে রাজি। রাইসা। রাইসা আকাশের দিকে তাকালো। তার মুখের কোণে তখনও হালকা হাসি লেগে আছে। আকাশ বুঝলো রাইসার গভীর চেহারার পেছনে এক নরম আর মজার মেয়ে লুকিয়ে আছে, যাকে শুধু সঠিক চাবি দিয়ে বের করে আনতে হবে। আর রাইসা বুঝতে পারছিল আকাশের এই দুষ্টামি আর সরলতা তার কঠিন জীবনের এক নতুন রং যোগ করেছে। এই এক মাসের পরীক্ষা যেন ভালোবাসার এক নতুন অধ্যায় উন্মোচন করেছিল। ডেটিংয়ের প্রথম সপ্তাহতেই আকাশ আর রাইসার সম্পর্কটা অনেকটা অন্যরকম মন নিয়েছে। রাইসার কঠিন মুখোশটা যেন একটু একটু করে খসে পড়ছে আকাশের দুষ্টামিতে। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা নেমেছে। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো। রাইসার আকাশ একটা কফি শপ থেকে বের হচ্ছিল। উফ, ছাতা নেই, এখন কিভাবে যাব? ছাতা কেন লাগবে? বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। চলেন। ফাজলামি করো না, ঠান্ডা লেগে যাবে। আকাশ কিছু না বলে রাইসার হাত ধরে টানতে টানতে বৃষ্টিতে নেমে গেল। রাইসা প্রথমে একটু চমকে গেল। বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো তার। আকাশের দিকে তাকাতে দেখলো ছেলেটা হাসছে। তার মুখে বৃষ্টির ফোঁটা লেগে আছে, মুক্তোর মতো দেখাচ্ছে। কি হলো, চুপ করে গেলেন যে? রাইসা কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে একটু হাসলো, খুব হালকা কিন্তু মিষ্টি একটা হাসি। আকাশ মুগ্ধ হয়ে গেল। এর কিছুদিন পর একটা চ্যালেঞ্জ নিয়েছিল আকাশ আর রাইসা, যে জিতবে তার কথা অন্যজনকে শুনতে হবে। শেষমেশ রাইসা জিতলো। ধুর, আমি তো ভেবেছিলাম আমি জিতবো। হার মেনে নাও, আমি বলেছি না আমাকে হারানো এত সহজ নয়। আচ্ছা ঠিক আছে,
কি চাই আপনার? আজ আপনি আমার সব কথা শুনবেন, কোনো প্রশ্ন ছাড়াই। ও শিট, এটা তো চিটিং। এটা শর্ত ছিল। আকাশ হাসলো। রাইসার দিকে তাকিয়ে দেখল তার চোখে দুষ্টামি ঝলক করছে। রাইসার এই দিকটা আকাশের দারুণ লাগে। পরের দিন সকালে রাইসা আকাশের জন্য কফি বানাচ্ছিল। ভুল করে চিনি না দিয়ে লবণ দিয়ে দিল। কি বানিয়েছেন? লবণ কফি? ও শিট, কিভাবে হলো এটা? জানি না, আপনার মন মনে হয় আজ অন্য কোথাও ছিল। ফাজলামি করবে না। আমি কি এমন ভুল করি নাকি? করেন তো, মাঝে মাঝে করেন। আমার মনে আছে একবার আপনি। রাইসা আকাশের কথা শেষ হওয়ার আগেই তার মুখে হাত চাপা দিল। চুপ করো, একদম চুপ। কি? আকাশ রাইসার হাত সরিয়ে হাসতে লাগলো। রাইসা প্রথমে রাগ করলো, পরে নিজেও হাসলো। আকাশের দুষ্টামিগুলো তার আর খারাপ লাগে না, বরং কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। সে বুঝতে পারে আকাশ শুধু ছোট নয়, বেশ বুদ্ধিমান আর ভালো লাগার মতো মানুষও। ডেটিংয়ের সময় যত করাচ্ছে আকাশ আর তার সম্পর্ক ততই গভীর হচ্ছে। আকাশ রাইসার কিছু গোপন দুর্বলতা আবিষ্কার করে ফেলেছে, আর সেগুলো নিয়ে সে রাইসাকে রীতিমতো জ্বালায় এখন। আকাশ আর রাইসা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেল। রাইসা বন্ধুদের সামনে ভান করছিল যে সে খুবই স্পাইসি খেতে পারে। আচ্ছা রাইসা, তুমি তো স্পাইসি ভালোবাসো তাই না? চলো একটা থাই স্যুপ অর্ডার করি, এক্সট্রা স্পাইসি। দরকার, হালকা কিছু খাই। আরে বাবা, তুমি না স্পাইসি ভালোবাসো? বন্ধুদের বলতে শুনি। রাইসা আকাশকে দেখে তাকি চোখ রাঙালো। আকাশ আসলো। স্যুপ আসার পর এক চামচ মুখে দিয়ে রাইসার চোখ দিয়ে পানি চলে এলো। এটা তো ঝাল কেন? কেন? তুমি না স্পাইসি খাও, এখন কি হলো? রাইসা কিছু বলতে পারলো না, শুধু পানি খুঁজলো। আকাশ টিস্যু এগিয়ে দিল, তারপর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, সবাই জানে তুমি স্পাইসি খেতে পারো না, শুধু আমাকে লুকানোর চেষ্টা করো, তাই না? রাইসা কিছু বললো না, তবে তার গাল দুটো লাল হয়ে গেল। আকাশ আসলো। একদিন গভীর রাতে আকাশ রাইসাকে ভিডিও কল করলো। কি করছো এত রাতে? ঘুমাওনি? ঘুমোচ্ছিলাম, তুমি কল দিলে। হঠাৎ ফোনে ব্যাকগ্রাউন্ডে কার্টুনের শব্দ শোনা গেল। কিসের শব্দ এটা? টম অ্যান্ড জেরি নাকি? রাইসা চমকে উঠল। সে আসলে লুকিয়ে কার্টুন দেখছিল। রাইসা হঠাৎ দ্রুত ফোনটা অন্যদিকে ঘুরিয়ে বলে, কই না তো, এমনি হয়তো। ও আচ্ছা, তুমি বুঝি রাতের বেলা কার্টুন দেখো? ফাজলামি করবে না, একদম না। রাইসা আপু, আপনি তো এখনো ছোট। ঠিক আছে দেখেন, কাউকে বলবো না। রাইসা ফোন কেটে দিল। সে জানে আকাশ তাকে এইটা নিয়ে জ্বালাবে, কিন্তু রাইসার এই জ্বালাতন মন্দ লাগছে না, বরং আকাশের এই দুষ্টামিগুলো তার ভালো লাগতে শুরু করেছে। এইসব ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে রাইসা বুঝতে পারে আকাশ হয়তো সত্যি তার জন্য সঠিক মানুষ। তার এতদিনের কঠিন স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা দুর্বলতাগুলোকে আকাশ যেমন হাসি মুখে মেনে নেয়, তেমনি সেগুলো নিয়ে দুষ্টামি করতেও ছাড়ে না। আর এই দুষ্টামিগুলোই রাইসার কঠিন মনকে গুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে সে মনে মনে স্বীকার করে আকাশের সঙ্গটা সে বেশ উপভোগ করছে। পরের দিন লাঞ্চের বিরতি, দুপুর 1টা। ক্যান্টিন গমগম করছে। সবাই নিজেদের টেবিলে বসে খাচ্ছে আর নিজেদের মধ্যে ফিসফাস করছে। হঠাৎ প্রবেশ করে আকাশ, তার হাতে 1 কাপ চা। সে রাইসার টেবিলের দিকে এগিয়ে যায়, যেখানে রাইসা একমনে ল্যাপটপে কাজ করছে। আরে বাহ, লাঞ্চের সময়ও অফিসের কাজে ডুবে আছেন মিসেস রহমান টুবি, নাকি হবু বরের নজরদারিতে একটু বেশি ডেডিকেটেড দেখাচ্ছেন? রাইসা ল্যাপটপ থেকে মুখ তুলে তাকায়, তার চোখে সামান্য বিরক্তি, কিন্তু ঠোঁটের কোণে হাসি লুকিয়ে। আকাশ, দয়া করে এই মিসেস রহমান টুবি বলাটা বন্ধ করো। আর আমি আমার কাজ করছি, তাতে তোমার কি? আমার কি মানে? আমার হবু স্ত্রী যখন লাঞ্চের সময়ও বসের মতো কাজ করে, তখন আমার চিন্তা হয় বিয়ের পর আমার কি হবে, 3 বেলা ভাত পাবো তো? ক্যান্টিনের পাশ দিয়ে যাওয়া কয়েকজন সহকর্মী তাদের কথা শুনে ফিক করে হেসে ফেলে। কি ব্যাপার আকাশ সাহেব, বসের মেয়েকে তো অবধি লাইনে এনে ফেলেছেন। এক ধাক্কায় বস জামাই মন্দ না। ভাগ্য ভালো হলে একেই বলে স্যালারিও ডবল, প্রমোশনও ডবল। আকাশ মজা পেয়ে হাসি। রাইসা তার দিকে একটা কঠিন দৃষ্টি দিয়ে বলে, তোমরা কি সবাই নিজে নিজেই কাজে মন দাও? এটা কোনো কৌতুকের আসর নয়। সহকর্মীরা দ্রুত মুখ নামিয়ে নেয়।
আকাশ রাইসার দিকে ফিরে দুষ্টু হাসি দেয়। দেখলে আমার আইস কুইন এখনও আইস কুইনই আছে। এই যে এখন আমি তোমার পাশে বসে আছি, তাও তোমার গাম্ভীর্য কমছে না। আমি সবার সামনে নাটক করতে পারি না আকাশ, আর আমাদের এই বিষয়টা নিয়ে এত মাতামাতির দরকার নেই। কি হয়েছে, লজ্জা পাচ্ছ না কি? প্রথম যেদিন এই প্রস্তাবটা শুনলে কেমন আকাশ থেকে পড়েছিলে, আর এখন তো দিব্যি আমার সাথে ডেটিং করেছো, খুনসুটি করেছো। রাইসার গালে হালকা গোলাপি আভা ফুটে ওঠে। সে ল্যাপটপের ঢাকনা বন্ধ করে আকাশের দিকে সরাসরি তাকায়। আকাশ, বেশি বাড়াবাড়ি করছো। মোটেই না, বরং আমার মনে হচ্ছে আমি তোমাকে আরও বেশি জ্বালাতন করব। আর হ্যাঁ, বিয়ের পর কিন্তু অফিসের এই গাম্ভীর্য ঘরে চলবে না। তখন কিন্তু একদম মিষ্টি রাইসা হয়ে থাকতে হবে। আমার বউ হবে, কোনো কর্পোরেট বস নয়। রাইসা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে, তারপর তার ঠোঁট কোণে একটা হাসি ফুটে ওঠে। সে আকাশের হাতে আলতো করে একটা কিল মারে। দেখি কতটা জ্বালাতন করতে পারো। বা তার মানে তুমিও তৈরি তো? এই যে দেখো, আমার আইস কুইন হাসছে। অফিসের লোকরা বিশ্বাসই করবে না। রাইসা লজ্জা পেয়ে মাথা নিচু করে। তাদের দিকে তাকিয়ে সহকর্মীরা আবার ফিসফাস শুরু করে, কিন্তু এবার তাদের মুখে দুষ্টেমি ভরা হাসি। আকাশ আর রাইসার নীরব ভালোবাসার গল্প ক্যান্টিনে গুঞ্জনে মিশে যায়। সারা রাত রাইসা ভাবে, সে বুঝতে পারে সে প্রেমে পড়ে গেছে। সে আর দেরি করার চিন্তা করে না, তখনই বাবার কাছে যায়। আমি আকাশকে বিয়ে করতে রাজি। জানতাম আমি, তোকে রাজি হতেই হবে। ঠিক আছে, আমরা কালই শপিংয়ে যাচ্ছি। শুভ কাজে দেরি কিসের? এর দুদিন পর দুপুরবেলা শপিং মলের একটি ঐতিহ্যবাহী শাড়ির দোকানে আকাশ রাইসা। দোকানে বিভিন্ন রঙের আর ডিজাইনের শাড়ি সাজানো। আকাশ একটা গভীর নীল রঙের শাড়ি হাতে নিয়ে রাইসার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। রাইসা একটা আধুনিক ডিজাইন খুঁজছে। এই রাইসা, দেখো তো এই শাড়িটা কেমন লাগছে। একদম রাতের আকাশের মতো নীল, তার উপর সোনালি কাজ। বিয়েতে তোমাকে রাজকুমারীর মতো লাগবে। উফ আকাশ, এটা একদম পুরনো দিনের ডিজাইন। আর এই নীল, এটা কি বিয়েতে পরার মতো রং? সবাই বলবে বুড়ি সেজেছি। আমি তো ভাবছিলাম একটা ল্যাভেন্ডার বা মিন্ট গ্রিন টাইপের কিছু দেখব, হালকা এবং এলিগেন্ট। কি বলছো? এই শাড়ির ঐতিহ্য জানো? এটা আমাদের দাদির আমলের ডিজাইন। এটা পরলে তোমার মধ্যে একটা বাঙালি নারীর স্নিগ্ধতা ফুটে উঠবে। আর ল্যাভেন্ডার ফিল্ডার দিয়ে কি হবে? ওসব তো পার্টিতে পরা যায়। স্নিগ্ধতা? আকাশ, আমরা 21 শতকে আছি। এখন বিয়েতে কনেকে ফ্যাশনেবলও দেখতে হয়। তুমি সব ঐতিহ্য নিয়ে পড়ে থাকলে চলবে? তোমার শখ হলে তুমি এটা পরো। আমি পরবো মানে? আর শাড়ি নাকি? রাইসা, আমি তো তোমার জন্যই বলছি, একটু আধুনিক চিন্তা করো বাবা। হঠাৎ জনাব রহমান প্রবেশ করেন। তিনি বেশ ফুরফুরে মেজাজে আছেন। কি হলো বাবা মা, যুদ্ধ লাগছে নাকি বিয়ের আগেই? কি নিয়ে এত আলোচনা? দেখো বাবা, এই আকাশ আমাকে এমন পুরনো দিনের শাড়ি দেখাচ্ছে যা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি আধুনিক কিছু চাইছি, আর ও বলছে ঐতিহ্য। আঙ্কেল, রাইসা একদমই বুঝতে পারছে না এই শাড়িটা কি সুন্দর। আর আমার মনে হয় বিয়েতে কিছুটা ঐতিহ্য রাখা উচিত। জনাব রহমান আকাশের দিকে তাকিয়ে চোখ টিপে বলেন। আকাশ ঠিকই বলছে মা, পুরোনো দিনের জিনিসেও একটা কদর আছে। আর তুমি তো সুন্দর, যে কোনো শাড়িতে তোমাকে ভালো লাগবে। তবে হ্যাঁ, আকাশের পছন্দও তো দেখতে হবে। ওর পছন্দটাও তো একটু ভিন্ন। আঙ্কেল, দেখলে বাবা, ও তোমার পছন্দ নিয়ে হাসছে। শাড়ি কিনা শেষ হলে ওরা পাঞ্জাবির দোকানে যায়। আকাশ একটি পাঞ্জাবি ট্রাই করছে। পাঞ্জাবিটি তার গায়ে বেশ টাইট লাগছে। রাইসা, এটা কি পাঞ্জাবি নাকি শরীরের দ্বিতীয় চামড়া? একদম টাইট হয়ে আছে, আমি এতে নড়াচড়াই করতে পারছি না। একদম পারফেক্ট। বডি ফিটিং পাঞ্জাবি তো এখন ট্রেন্ড। তোমাকে এতে খুব স্মার্ট লাগছে, স্লিম দেখাবে। স্মার্ট? আমার হাতই উঠছে না। বিয়ের দিন গেট ধরতে গিয়ে যদি আমার হাতের পেশি ছিঁড়ে যায়, আর তখন সবাই বলবে বরের হাত ভাঙা। আহা, একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। তুমি একদম ফিট হয়ে যাও, দেখবে কি সুন্দর লাগবে। এই দর্জি সাহেব, এটাই ফাইনাল, একদম টাইট রাখবেন। জি ম্যাডাম, একদম সুন্দর ফিটিং হবে। সর্বনাশ, এটা পরে আমি কিভাবে খাবো?
হাঁটবো, এমনকি শ্বাস নেব সেটাই ভাবছি। রাইসা, তুমি কি চাও আমি বিয়ের দিন অজ্ঞান হয়ে যাই? রাইসা হাসতে হাসতে আকাশের পিঠ চাপড় মেরে বলে, নাটক করছো? জানো তোমাকে এতে খুব হ্যান্ডসাম লাগছে। আমার বন্ধুদের দেখাবো, দেখবে সবাই বলবে ওয়াও কি দারুণ বর। তোমার বন্ধুরা ওয়াও বলবে আর আমি বিয়ের দিন আউচ বলবো। বাবা, এ সময় জনাব রহমান প্রবেশ করেন। আঙ্কেল দেখুন, রাইসা আমাকে কি টাইট পাঞ্জাবি পরতে বলছে। জনাব রহমান আকাশের দিকে তাকিয়ে হাসেন। আরে বাবা, কি হয়েছে? বরকে তো একটু স্মার্ট লাগতেই হবে। রাইসা যখন বলেছে তখন নিশ্চয়ই ভালোই লাগছে। তবে হ্যাঁ, শ্বাস নিতে পারছো তো? নিতে পারছে কিনা সেটার পরীক্ষা বিয়ের দিনই হবে। চলো চলো, এখন তো আরো অনেক কিছু কেনা বাকি। আর তোমার পাঞ্জাবি একদম ঠিক আছে, বেশি নড়াচড়া করার দরকার নেই, শুধু বসে থাকবে। বসে থাকবো, তাও যদি পারতাম। রাতে ওরা তিনজন সোফায় বসে চা খাচ্ছে। সারাদিন শপিংয়ের পর তারা বেশ ক্লান্ত, কিন্তু মুখে হাসি লেগে আছে। তো কেমন কাটলো আকাশের শপিং? পাঞ্জাবি নিয়ে তো বেশ ঝামেলা হয়েছে। আঙ্কেল কি যে বলেন, ও আমাকে একটা দম বন্ধ করা পাঞ্জাবি পরতে বলেছে। আমার মনে হচ্ছে আমি কোনো স্যান্ডউইচ হয়ে গেছি। তুমি কিচ্ছু বোঝো না, ওটা একদম ফ্যাশনেবল। আরে বাবা, এসব তো হবেই। বিয়ের আগে ছেলে মেয়ের খুনসুটি না থাকলে কি জমে? আমার আর তোমার মায়েরও কত মজার ঘটনা আছে বিয়ের আগে। তোমাদের দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। শোনো, বস কি বলেছেন? মানে এই ঝগড়াঝাটিগুলো নাকি মজার? চুপ করো, বাবা মজা করছে। একটা কথা বলি, এই যে তোমাদের দুজনের মধ্যে এত ভিন্নতা, এটাই কিন্তু তোমাদের সম্পর্ককে আরো মজবুত করবে। একজন আধুনিক, একজন ঐতিহ্যবাহী, দুজন দুজনের পরিপূরক। আর এটাই তো ভালোবাসার মজা, তাই না? আকাশ আর রাইসা একে অপরের দিকে তাকায়। তাদের মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে এক নতুন আশা। হতে পারে আঙ্কেল, তবে আমার মনে হয় বিয়ের পর রাইসাকে এত টাইট পাঞ্জাবির প্রতিশোধ নিতেই হবে। একদম, তুমি তৈরি থেকো। তিনজনেই হাসতে থাকে। বিয়ের প্রস্তুতি, এই মিষ্টি খুনসুটিগুলো তাদের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এরপর শুভ দিন দেখে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের 2 মাস পর সন্ধ্যায় আকাশ আর রাইসা সোফায় মুখোমুখি বসে আছে। তাদের সামনে খোলা ল্যাপটপ। হানিমুনের গন্তব্য ঠিক করা নিয়ে আলোচনা চলছে। রাইসা প্লিজ, সিমরার ওই পাহাড়ি রিসোর্টটা কি সুন্দর। আমরা সেখানে ট্রেকিং করতে পারবো, সন্ধ্যায় ক্যাম্প ফায়ার করবো, আর রাতের আকাশ দেখবো তারায় ভরা। ভাবো একবার। আকাশ, তুমি কি ভুলে গেছো আমরা হানিমুনে যাচ্ছি, অ্যাডভেঞ্চারে নয়। আমার কোনো ইচ্ছে নেই মশার কামড় খেয়ে পাহাড়ে রাত কাটানোর। আমি শান্ত সমুদ্রের ধারে বিলাসবহুল রিসোর্ট চাই, যেখানে স্পা আছে, প্রাইভেট বিচ আছে, আর সকালের নাস্তায় বিছানায় পাবো। আরে বাবা, জীবনটা তো একটু রোমান্সের জন্যই। সবসময় বিলাসবহুল জীবন কাটলে কি আর মজা আছে? আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে সুন্দর সময় কাটাতে চাইবে। আমি তোমার সাথে সময় কাটাতে চাই, কিন্তু সেটা আরাম করে। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে ঘুমাবো, সৌন্দর্য দেখবো। এটাই তো আসল রোম্যান্স। আর তোমার ওই ক্যাম্প ফায়ার মানে তো পোকামাকড় আর ধোয়া। আকাশ মাথা চুলকায়। রাইসাকে বোঝানো সত্যি কঠিন। সে ল্যাপটপে কিছু খুঁজতে থাকে। পেয়েছি, একটা নতুন রিসর্ট খুলেছে। ওটা পাহাড়ের উপরে, কিন্তু 5 স্টার সুবিধা আছে। কাচের দেয়াল, ইনডোর হিটেড সুইমিং পুল, আর সব রুম থেকেই পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যায়। শীতকালে বরফও পড়ে। কি বলো? রাইসা কিছুক্ষণ চিন্তা করে, পাহাড় কিন্তু বিলাসবহুল, এটা তার চাওয়ার সাথে কিছুটা মেলে। বরফ ঠান্ডায় আবার অসুস্থ হয়ে যাব না তো? আর ভূত চাপলে তো হয়েই গেল। আরে বাবা, আমি আছি না, তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। শুধু বরফ দেখবো আর কফি খেতে খেতে তোমার কাঁধে মাথা রেখে বসে থাকবো। রাইসা হাসে। আকাশের এই ছোট্টখাটো দুষ্টামিগুলা তার বেশ ভালো লাগে। ঠিক আছে, কিন্তু যদি সেখানে মশার উপদ্রব হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। একদম চিন্তা করো না বউ, এইবার তোমার পছন্দের সাথে আমার পছন্দের দারুণ একটা মিশেল হবে।
তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। পরদিন দুজনেই হানিমুনে যায়, কিন্তু পথেই খবর আসে অফিসে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, তাই আর যেতে পারে না। সেখান থেকে ফিরে আসে রাইসা মন খারাপ করে। এই বোকা অফিসটা তো আমাদের সবার, আমরা তো একসাথে আছি, এক সময় আবার যাব হানিমুনে, সমস্যা কি? রাইসা চুপচাপ মাথা নাড়ে। ফেরার পর আকাশ আর রাইসা নতুন জীবন শুরু হয়েছে। হানিমুনে না যেতে পারলেও তারা এখানে অন্তত একসাথে সময় কাটাচ্ছে। একে অপরের সাথে প্রথমবার পুরো সময় কাটানোর অভিজ্ঞতা বেশ মজার দুজনের কাছে। তারপর সিনিয়র মেয়ে আর জুনিয়র ছেলে একই সাথে মিষ্টি অস্বস্তিতে ভরা। যেন সকালে রাইসা ঘুম থেকে উঠে দেখে আকাশ তখন গভীর ঘুমে। আকাশকে দেখে তার দুষ্টামি চাপলো। সে ধীরে ধীরে তার ফোন বের করে আকাশের ঘুমন্ত মুখের কয়েকটা ছবি তুলে নেয়। আকাশের মুখটা তখন কেমন অদ্ভুত দেখাচ্ছিল। ঠিক তখনই আকাশ চোখ পিটপিট করে তাকায়। গুড মর্নিং, কি করছো তুমি? কিচ্ছু না, তোমার ঘুমন্ত চেহারাটা যে এত কিউট, আগে জানলে কত ছবি তুলতাম। এই ডিলিট করো সব, আমি তো তোমার ঘুমন্ত ছবি তুলে রাখি না। রাখবে কি করে, তুমি তো ঘুমালে কুম্ভকর্ণ হয়ে যাও। আর শোনো, তোমার অগোছালো অভ্যাসটা কিন্তু কমাতে হবে। দেখো, তোমার মোজাগুলো এখানেই বিছানার পাশে পড়ে আছে। আকাশ বালিশ নিয়ে রাইসার দিকে তেড়ে যায়। রাইসা হাসতে হাসতে দৌড়াতে থাকে। আকাশ রাইসাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করে। খালি বাহানা না। আরে বাবা, ওসব পরে হবে, আগে চলো ব্রেকফাস্ট করি। আমি আজ তোমার জন্য ডিম টোস্ট বানাবো। এভাবেই দুজনে সিনিয়র জুনিয়র মিষ্টির সম্পর্ক চলতে থাকে। তাদের ছোট ছোট এই খুনসুটিগুলো এখন প্রতিদিনের সঙ্গী। সকালে একসাথে নাস্তা করা, আকাশের অগোছালো স্বভাব নিয়ে রাইসার টিচ করা, সব কিছুই নতুন সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ। তবে অফিসে তাদের সম্পর্কটা একটু অন্যরকম। রাইসা অফিসের সিনিয়র ম্যানেজার, তার গাম্ভীর্য এখনও অটুট, কিন্তু যখনই সেই করিডোর দিয়ে হেঁটে যায় আর আকাশকে দেখতে পায়, তখন তাদের চোখাচোখি হয়। রাইসার ঠোঁটের কোণে একটা হালকা হাসি নিয়ে এগিয়ে যায়, আর আকাশও তার দিকে তাকিয়ে হাসে। অফিসে সবাই ভাবে রাইসা এখনও আইস কুইন, কিন্তু আকাশ জানে তার আইস কুইন আসলে কতটা মজার আর দুষ্টামি ভরা একটা মানুষ। রাইসা যতই অফিসে গম্ভীর থাকুক, বাসায় আকাশের সাথে তার খুনসুটির শেষ নেই। অফিসের ক্যান্টিন কর্মব্যস্ততায় মুখরিত। সহকর্মীরা যে যার মতো গল্প করছে, খাবার খাচ্ছে। আকাশ তার বন্ধুদের সাথে এক টেবিলে বসে খাচ্ছিল। যখন রাইসা তার ফাইল নিয়ে ক্যান্টিনের পাশ দিয়ে যাচ্ছিল, রাইসা তাকে দেখতে পেয়েও না দেখার ভান করে এগিয়ে যায়। আকাশ সুযোগ বুঝে টেবিলের নিচ দিয়ে পা দিয়ে রাইসার পায়ে হালকা একটা টোকা দেয়। রাইসা চমকে ওঠে, কিন্তু নিজেকে সামলে নিয়ে আকাশের দিকে কড়া চোখে তাকায়। আকাশ তখন দুষ্টামি ভরা হাসি দেয়। রাইসা ক্যান্টিনের কাউন্টার থেকে নিজের দুপুরের খাবার নিয়ে আকাশের টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ায়। তোমার টিফিন বক্স কোথায়? আজ আবার ক্যান্টিনের বাজে খাবার খাচ্ছো? তুমি কখন এলে? আর টিফিন বক্স? আমি ভাবলাম আজ তুমি বাড়িতে নেই, তাই ক্যান্টিনেই খাবো। বাড়িতে ছিলাম না মানে কি? আমি তোমার জন্য নিজের হাতে পরোটা আর আলুর দম বানিয়েছি। কোথায় রেখেছো তোমার টিফিন বক্স? শুধু ফাজলামো। আকাশ টেবিলের নিচ থেকে নিজের টিফিন বক্স বের করে। রাইসা তখন তার নিজের টিফিন বক্স, একটি ছোট্ট টিফিন বক্স বের করে আকাশের দিকে বাড়িয়ে দেয়। এটা তোমার জন্য, কাল রাতে আমার ফেভারিট ডিশ বানিয়েছিলাম, তাই তোমার জন্য রেখেছিলাম। ওপ, ওয়াও, এবার মজা করে খাবো। থ্যাঙ্কস রাইসা, তুমি সেরা। চুপ, কেউ যেন না জানে। এখন যাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার কাজ আছে। রাইসা দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। আকাম তার দেওয়া টিফিন বক্সটা খুলে দেখে। আকাশের দেওয়া টিফিন বক্সটা খুলে দেখে ভেতরে পছন্দের চিলি চিকেন। সহকর্মীরা কিছু বুঝতে পারে না, কেবল আকাশ একগাল হেসে রাইসে দেওয়া খাবার খেতে শুরু করে। তাদের এই গোপন রোমান্টিক মুহূর্তগুলো যেন অফিসের একঘেয়েমি দূর করে দেয় দুজনেরই। তবে তাদের এই রোমান্স শুধু নিজেদের মধ্যেই থাকে, জানতে পারে না একটি প্রাণীও। বিকালবেলা বোর্ড মিটিং চলছে। অফিসের সব সিনিয়র ম্যানেজাররা উপস্থিত। আকাশ তার বিভাগের রিপোর্ট পেশ করার জন্য প্রস্তুত। রাইসা গভীর মুখে অন্যদের সাথে বসে আছে। আকাশ যখন তার প্রেজেন্টেশন শুরু করে, তখন সে এক মুহূর্তের জন্য রাইসার দিকে তাকায়। রাইসা তার দিকে তাকিয়ে একটা দুষ্টামি ভরা হাসি দেয়, যেন বলছে, দেখা যাক কতটা ভালো পারফর্ম করো। আকাশ যেন হেসে ওঠে, যা দেখে তার বস জনাব রহমান কিছুটা অবাক হন। আকাশ, কিছু হয়েছে? আর কিছু না,
আসলে নতুন একটা আইডিয়া মাথায় আসতেই হাসি পেয়ে গেল। আকাশ আবার প্রেজেন্টেশনে মন দেয়। রাইসা তখন তার ল্যাপটপে কিছু টাইপ করতে ব্যস্ত থাকে, কিন্তু তার মুখে একটা মৃদু হাসি লেগে থাকে। আকাশ যখন কোনো কঠিন প্রশ্নের উত্তর দেয়, তখন রাইসা নীরবে তার দিকে তাকিয়ে প্রশংসাসূচক হাসি দেয়। তাদের এই চোখে চোখে কথা বলা, নীরব বোঝাপড়া সহকর্মীদের নজর এড়িয়ে তাদের সম্পর্ককে যেন আরও গভীর করে তোলে। বসের কেবিনে যাওয়ার সময় দুষ্টামি ভরা হাসি। আকাশকে বসের কেবিনে ডাকা হয়েছে। সে ফাইল নিয়ে বসের কেবিনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই রাইসা তার কেবিন থেকে বেরিয়ে আসে। করিডোরে তাদের চোখাচোখি হয়। আকাশ, বস তোমাকে কি বিষয়ে ডেকেছেন? একটা জরুরি প্রজেক্ট নিয়ে, আশা করি ভালো কিছু হবে। রাইসা তখন তার হাতের ফাইল দিয়ে আকাশের কোমরে একটা হালকা টোকা দেয়। আকাশ তার দিকে তাকিয়ে একগাল হেসে বসের কেবিনে প্রবেশ করে। রাইসা তখন পাশ দিয়ে চলে যাওয়া এক সহকর্মীর সাথে কথা বলতে শুরু করে, যেন কিছুই হয়নি। অফিসের এই ছোট ছোট গোপন মুহূর্তগুলো চলতে থাকে, যেখানে তারা পেশাদারিত্বের আড়ালে নিজেদের সম্পর্ককে ঠিকই বাঁচিয়ে রাখে। অন্য সহকর্মীরাও কিছুই বুঝতে পারে না। জনাব রহমান অফিসের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্টের দায়িত্ব আকাশ আর রাইসার কাঁধে তুলে দিয়েছেন। এই প্রজেক্টের সফলতার উপর তাদের পদোন্নতি নির্ভর করছে। রাইসা, আকাশ, আমি চাই তোমরা দুজন দুই প্রজেক্টে একসাথে কাজ করো। রাইসা, আকাশ, আমি চাই তোমরা দুজন এই প্রজেক্টে একসাথে কাজ করো। তোমাদের দুজনের নিজস্ব দক্ষতা আছে, আর আমার বিশ্বাস তোমরা একসাথে কাজ করলে এটা সফল হবে। আকাশ আর রাইসা একে অপরের দিকে তাকায়। স্যার, আমরা আমাদের সেরাটা দিব। অবশ্যই স্যার, আমরা প্রমাণ করব এই টিমের কোনো তুলনাই নেই। মিটিং শেষ হতেই আকাশ রাইসার দিকে দুষ্টামি ভরা হাসি নিয়ে তাকায়। তো সিনিয়র রাইসা ম্যাম, এখন কি টিম ওয়ার্ক হবে নাকি প্রতিযোগিতা? আকাশ, এটা একটা পেশাদার প্রজেক্ট। এখানে কোনো প্রতিযোগিতা চলবে না, শুধু কাজ কাজ আর কাজ। ও তাই বুঝি। আমার মনে হয় তোমার ভেতরের প্রতিযোগিতাপূর্ণ রাইসাটা উকি দিচ্ছে। দেখা যাক কে আগে কাজ শেষ করে। রাইসা কিছু বলতে যাবে, তার আগে আকাশ চলে যায়। প্রজেক্টের প্রথম শব্দ থেকেই তাদের মধ্যে এক মজার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে আগে ক্লায়েন্টদের ফিডব্যাক পাবে, কার আইডিয়া বেশি কার্যকর হবে, এই নিয়ে তাদের মধ্যে প্রায় তর্ক হয়। তবে সেটা দুষ্টামি কেবল, কারণ তারা এখন একে অপরের পরিপূরক। আকাশ তার ল্যাপটপে দ্রুত কাজ করছে। রাইসা তার পাশে বসে ডেটা অ্যানালাইসিস করছে। রাইসা, আমার কাজ প্রায় শেষ। তোমার কত দূর? মনে হচ্ছে আমি আগে ডেমো দেব। তাড়াহুড়ো করো না, ধীর গতিতে কিন্তু নির্ভুল কাজ করা ভালো। আর আমারটা তোমার ডেমোর আগেই শেষ হবে, নিশ্চিত থাকতে পারো। চ্যালেঞ্জ নিচ্ছ নাকি? আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, বিশেষ করে যখন জানি আমি জিতবো। তারা দুজনেই হাসি। কাজের ফাঁকে তাদের এই মিষ্টি ঝগড়াগুলো একে অপরের প্রতি মুগ্ধতা বাড়ে। রাইসা আকাশের কাজের প্রতি একাগ্রতা দেখে আরও মুগ্ধ হয়, যদিও সে মুখে সেটা স্বীকার করে না। সে যেভাবে সেভাবে আকাশ যতই দুষ্টামি করুক, কাজের প্রতি তার ডেডিকেশনটা অসাধারণ। পরের দিন আকাশ তার সহকর্মী অয়ন ও শুভর সাথে কফি খাচ্ছিল। কথায় কথায় তাদের ব্যক্তিগত জীবনের কথা উঠে আসে। কিরে রনি, আজকাল তো বসের মেয়ের সাথে তোর খুব ভালো বনিবনা হয়েছে দেখছি, বিয়েটাও করিয়ে নিলি। অফিসে কি হাসি মজা চলতে থাকে? হ্যাঁ রাইসা কিন্তু খুব মজার মানুষ, বুঝতে দেয় না কাউকে। তোমরা তো শুধু অফিসের রাইসাকে দেখো। আরে বাবা, বাড়িতে রাইসার আরেক রূপ আছে। তোমরা জানো ও সকালে কি দেরি করে ঘুম থেকে ওঠে, আর ঘুম ভাঙলে ওর চুলগুলো এমন এলোমেলো থাকে যে। আকাশ হাসতে শুরু করে। ঠিক তখনই রাইসা কফি কর্নারে প্রবেশ করে। আকাশ রাইসাকে দেখে চুপ হয়ে যায়। রাইসার চোখে আগুন। আকাশ, কার চুল এলোমেলো থাকে আর কে দেরি করে ঘুম থেকে ওঠে? অয়না শুভ আকাশ আর রাইসার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। আকাশের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কাপা কাপা গলে বলে, আরে রাইসা, তুমি কখন এলে? আমি তো। তুমি বুঝি আমার গোপন কথা সবাইকে বলে বেড়াচ্ছ? বাসায় চলো, দেখাচ্ছি মজা। আর আমার চুল নাকি এলোমেলো থাকে? রাইসা রাগ দেখায় ঠিকই, কিন্তু তার চোখেও হাসি লেগে আছে। আকাশ জানে রাইসা রাগলো ভেতরে ভেতরে বেশ মজা পাচ্ছে। এই ছোট ছোট ব্যক্তিগত মুহূর্তগুলো অফিসের পরিবেশে তাদের সম্পর্ককে আরও জীবন্ত করে তোলে। সহকর্মীরাও তাদের সম্পর্কের মিষ্টি দিকটা দেখে বেশ মজা পায়। কিছুদিন পর
অফিসে সেদিন নতুন এক উত্তেজনা চলতে থাকে। মার্কেটিং বিভাগে যোগ দিতে চলেছে এক নতুন সহকর্মী। আকাশ নিজের ডেস্কে বসে কাজ করছিল যখন তার সহকর্মী শুভ উত্তেজিত হয়ে তার কাছে আসে। আকাশ, শুনেছিস আমাদের টিমে একজন নতুন লোক আসছে, নাকি বেশ হ্যান্ডসাম। মেয়েরা নাকি এখনই তার দিকে লাইন দিচ্ছে। আরে ধুর, আমি তো জানি আমার রাইসা ছাড়া আর কোনো মেয়ের লাইন নেই। কে আসছে তাতে আমার কি? ঠিক তখনই মার্কেটিং বিভাগের প্রবেশপথে একজন লম্বা সুদর্শন যুবককে দেখা যায়। তার পরনে স্মার্ট ফর্মাল পোশাক, মুখে আত্মবিশ্বাসী হাসি। তার নাম অর্ণব। সে সবার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। রাইসা তখন তার কেবিনে দরজা দিয়ে বেরিয়ে আসছিল। অর্ণবকে দেখে সে সৌজন্যমূলক হাসি দেয়। হ্যালো অভ্রিয়ার, আমি অর্ণব। আজ থেকে তোমাদের নতুন সহকর্মী। আশা করি সবার সাথে ভালো সম্পর্ক হবে। আকাশ অর্ণবকে দেখে মুহূর্তের জন্যই থমকে যায়। সুদর্শন তো বটে, এবং তার নজর সরাসরি রাইসার দিকে। আকাশের মনে রাগ হয়। এই লোকটা তো দেখে ওভার স্মার্ট, আর রাইসার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে তোর প্রতিদ্বন্দ্বী এসে গেছে। রাইসা অর্ণবের সাথে কুশল বিনিময় করে তার কেবিনে প্রবেশ করে। আকাশ তখন অর্ণবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুপুরে খাবারের বিরতি দিতে রাইসা ক্যান্টিনে একা বসে খাচ্ছিল। অর্ণব তার ট্রে নিয়ে এগিয়ে আসে এবং রাইসার কেবিনের সামনে দাঁড়ায়। রাইসা ম্যাম, আপনি কি এই টেবিলটা খালি? রাইসা ম্যাম, আপনার কি এই টেবিলটা খালি? আমি কি আপনার সাথে বসতে পারি ম্যাম? ও হ্যাঁ অর্ণব, বসো। অর্ণব রাইসার মুখোমুখি বসে। আকাশ তখন দূর থেকে তাদের দিকে নজর রাখছিল। সে দেখে অর্ণব রাইসার সাথে গল্প শুরু করেছে এবং রাইসাও মাঝে মাঝে হাসছে। আকাশের মেজাজ খারাপ হতে শুরু করে। অর্ণব রাইসার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শুধু কাজই করেন না, আপনার রুচিও অসাধারণ। আপনার ড্রেসিং সেন্স খুবই ভালো। ধন্যবাদ অর্ণব, তুমিও বেশ স্মার্ট। অর্ণব আবারও রাইসার প্রশংসা করতে থাকে। রাইসার ভালোই লাগে। আকাশ আর সহ্য করতে না পেরে তাদের টেবিলের দিকে এগিয়ে যায়। সে হাসি মুখে যাচ্ছিল, কিন্তু কণ্ঠে চাপা ঈর্ষা আর রাগ ভরা। আরে রাইসা, তুমি এখানে একা খাচ্ছ? আর অর্ণব ভাই, আপনি কেমন আছেন? নতুন এসেছেন তো কি কি কাজ করছেন? আকাশের অর্ণব ভাই ডাকটা অর্ণবের কানে একটু অদ্ভুত লাগে। রাইসা আকাশের দিকে আর চোখে তাকাই। অর্ণব খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, ও কাম, আমি ভালো আছি। রাইসা ম্যামের সাথে একটু গল্প করছিলাম, নতুন প্রজেক্ট নিয়ে কিছু কথা বলছিলাম। ও আচ্ছা, প্রজেক্ট নিয়ে? রাইসা তো প্রজেক্টের ব্যাপারে খুবই সিরিয়াস। তার কাজ মানে সেরা কাজ। আর হ্যাঁ রাইসা, মনে আছে সেইবার একটা প্রজেক্টে আমরা কিভাবে পুরো রাত জেগে কাজ করেছিলাম? তুমি তখন চা বানিয়ে দিয়েছিলে আর আমি গান গেয়ে শুনিয়েছিলাম। তারপর হঠাৎ বৃষ্টি শুরু। তুমি আমার কাছে আসলে, আমি তোমার কোমর জড়িয়ে। রাইসা আকাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যেন বলছে, আকাশ এসব কি বলছো? কিন্তু ভেতরে ভেতরে সে আকাশের জেলাসি দেখে খুশি হয়। অনেক একটু বিভ্রান্ত হয়ে দুজনের দিকে তাকায়। আপনারা বুঝি একসাথে প্রজেক্ট কাজ করেছেন? আরে আমরা তো কত প্রজেক্টে একসাথে কাজ করেছি। রাইসা আমার কাজের পার্টনার তো বটেই, এমনকি আমরা ব্যক্তিগতভাবেও খুব ভালো বন্ধু, তাই না রাইসা? বলো আমাদের সম্পর্কটা বলো, অর্ণব ভাইকে বলো। আকাশ রাইসার কাঁধে হাত রাখতে যায়। রাইসা দ্রুত সরে যায়। আকাশ তুমি নিজের কাজে মন দাও। অর্ণব, আমরা প্রজেক্ট নিয়েই কথা বলছিলাম। আকাশ মুখ কালো করে সেখান থেকে চলে যায়। অর্ণব তখনও রাইসার দিকে তাকিয়েছিল, আর এরকম কথাবার্তায় তাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দেয়। সে বুঝতে পারে না আকাশ কেন এমন করলো। অফিস শেষ হওয়ার পর আকাশ আর রাইসা একসাথে পার্কিং লটে যাচ্ছিল। আকাশ অর্ণবের উপর খুব হেরে গেছিল। রাইসা, ওই অর্ণবটাকে অফিসের প্রথম দিনেই তোমার সাথে এত মাখামাখি কেন? আর তোমাকে ম্যাম না ডেকে সরাসরি রাইসা বলছে। স্পেশাল কেউ নাকি শুধু স্টাফ? আরে বাবা, ও তো নতুন এসেছে আর সে তো সবাইকে এরকম ভাবেই ডাকছে। তুমি এত হিংসা করছো কেন? হিংসুক? আমি আর হিংসা একদম না, কিন্তু ওর হাবভাব আমার ভালো লাগেনি, আর তোমার প্রশংসা করছিল। ও আমার আদরের জুনিয়র স্বামী। তুমি কি এখনো ছোট ছেলে মানুষের মতো জেলাস ফিল করো? মোটেই না। রাইসা রানীকে নিজের দিকে ঘুরিয়ে গাল টিপে দেয়। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি সব বুঝতে পারি।
অর্ণব হ্যান্ডসাম হতে পারে, সে হয়তো ভালো কথা বলতে পারে, কিন্তু আমার একমাত্র ভালোবাসা তুমি। তোমার দুষ্টুমি, তোমার রাগ, তোমার পাগলামি সব কিছুই আমার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয়। তুমি ছাড়া আমি আর কাউকে কল্পনাও করতে পারি না। আকাশ রাইসার কথা শুনে মুগ্ধ হয়, তার মুখে হাসি ফুটে ওঠে। আকাশ রাইসাকে জড়িয়ে ধরে। সত্যি বলছো তো? আমার একমাত্র ভালোবাসা তুমি? রাইসা রনির বুকে মাথা রেখে বলে, সত্যি বলছি পাগলা, এই আইস কুইনের হৃদয় শুধু তোমার জন্যই গলেছে, আর এই হৃদয়ে তোমার ছাড়া আর কারো জায়গা নেই। আকাশ রাইসার কপালে আলতো করে চুমু খায়। অর্ণবের আগমন যেন তাদের সম্পর্কের মিষ্টতা আরও বাড়িয়ে দিয়েছে। তাদের ভালোবাসা এখন আরও গভীর রূপ নেয়। পরের দিন আকাশ তার বন্ধুদের সাথে এক টেবিলে বসে খাচ্ছে আর হাসাহাসি করছে। রাইসা একটু দূরে তার সহকর্মীদের সাথে বসে আছে, কিন্তু তার চোখ মাঝে মাঝে আকাশের দিকে যাচ্ছে। আকাশের মুখে হাসি লেগে আছে, কিন্তু রাইসা বেশ গম্ভীর। জানিস তো, কাল রাতে আমার ফ্রেন্ডসরা বলল আমি নাকি আজকাল খুব বিজি থাকি। অফিসের পর ওদের সাথে টাইমই দিতে পারি না। আরে দোস্ত, রাইসা ম্যাডামের সাথে বিয়ে করছিস আর আমাদের কথা মনে থাকবে কেন? এখন তো সেই সব। আকাশের হঠাৎ গতকালকের অর্ণব আর রাইসার একসাথে বসে সময় কাটানোর কথাটা মনে পড়ল। সে তখন ইচ্ছে করে রাইসাকে জ্বালানোর জন্য বলল, আরে ধুর, ওসব কিছু না, জাস্ট বিয়ে করেছি। বিয়ে করলে কি সব হয়ে যায় নাকি? হোপ। আকাশের কথাগুলো রাইসার কানে যায়। সে প্লেটে মনোযোগ দিল, তার ভুরু কুঁচকে যায়। সে মনে মনে অবাক হয়, গতকাল তো আকাশ ঠিকই ছিল, আর অর্ণবের ব্যাপারটাও সে বুঝিয়ে বলেছে। হয়তো রাইসা তার সহকর্মীদের দিকে ফিরে কিছু বলতে যায়, কিন্তু আকাশের কথা তার মনোযোগ কেড়ে নেয়। আর তাছাড়া ম্যাডামের কাজের যা চাপ, আমার মনে হয় উনি রোবট। প্রেম ভালোবাসা এসবের জন্য তার টাইম নেই। কাল রাতের কথাই ধরো, আমি ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু উনি বললেন তো আরেকজনের সাথে জরুরি মিটিংয়ে ছিল। রাত পর্যন্ত তার কাজ। রাইসা এবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তার মুখ গম্ভীর, চোখে বিরক্তি, প্রচণ্ড রেগেও গেছে। সে বুঝতে পারে না আকাশের হঠাৎ কি হলো। সে আকাশের টেবিলের দিকে এক পলক তাকিয়ে লম্বা পা ফেলে বেরিয়ে যায়। আকাশ সেদিকে খেয়াল করে না। কিরে আকাশ, রাইসা ম্যাডাম দেখে নিল না তো? ধুর, উনি কিছু শুনলে কি আর এভাবে চলে যান? নিশ্চয়ই কাজের কথা ভাবছেন। আইস কুইন বলে কথা। রাতে রাইসা বাসে এসে আকাশের সাথে কোনো কথা বলে না। আকাশও বুঝতে পারে সে আজ যা বলেছে সব শুনেছে রাইসা, তার জন্যই রেগে আছে। আকাশও কিছু বলে না, কারণ সেও অর্ণবের সাথে রাইসার এমন গলে পড়া দেখে কষ্ট পেয়েছিল। সে চাই রাইসা একটু বুঝুক, দুজনের দিকে মুখ ঘুরিয়ে রাত করে শুয়ে থাকে। তবে আকাশের রাত বেশিক্ষণ থাকে না। পরের দিন সকাল 10টা। রাইসা তার কেবিনে মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ তার ফোনে রিংটোন বাজে। আকাশ ফোন করেছে। রাইসা একবার ফোনের দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দেয়। ফোন বেজেই যায়, কিন্তু রাইসা ধরে না। আকাশ ভয়েস মেল করে, হাই রাইসা, তুমি ফোন ধরছো না কেন? আমার কালকের কথাটা কি তোমার খারাপ লেগেছে? আরে বাবা, আমি তো মজা করছিলাম। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে একটু জ্বালালাম। লাঞ্চে কি দেখা হবে? প্লিজ কল ব্যাক করো। রাইসা ফোন কেটে দেয়। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে একটা ফাইল টেনে নিয়ে পড়তে শুরু করে। আকাশ বুঝতে পারে আইস কুইন এবার ফায়ার কুইন হয়ে আছে। এখনই না থামলে যে কোনো মুহূর্তে ব্লাস্ট হবে। কিছুক্ষণ পর অফিসের পিয়ন এসে একটা ছোট্ট গোলাপ ফুলের তোড়া আর একটা চিকুট রেখে যায় রাইসার ডেস্কে। রাইসা একবার সেদিকে তাকিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় না। পিয়ন চলে গেলে সে চিরকুটটা খোলে। আকাশ, আমার আইস কুইন, তোমার মুখে হাসি দেখলে আমার দিনটা ভালো যায়। কালকের জন্য দুঃখিত, লাঞ্চে দেখা হচ্ছে। রাইসা চিরকুটটা পড়ে তারপর হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে। গোলাপের তোড়ার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা যায়, যা দ্রুতই মিলিয়ে যায়। ছেলেটার সমস্যাটা কি? একবার জেলাস ফিল করে, আবার বুকে টানে, আবার যাতা বলে, আবার সরি বলে। আমাকে কি পাগল পেয়েছে? কথা বলবো না, যাই করুক বলবো না। তোড়াটা সরিয়ে রেখে আবার কাজে মনোযোগ দেয়। দুপুর গড়িয়ে বিকেল 4টা বাজে। রাইসার কোনো খবর নেই। আকাশের আজ আর ভালো লাগছে না। আকাশ রাইসার কেবিনের সামনে দিয়ে বারবার হাঁটাহাঁটি করছে। সে ভিতরে উকি মারছে, কিন্তু রাইসা তাকে পাত্তা দিচ্ছে না। আকাশ অস্থির হয়ে পড়ে। কি ব্যাপার ম্যাডাম, কি আজ কথা বলবেন না নাকি? ফুল পাঠালাম, মেসেজ দিলাম, কোনো লাভ নেই।
হঠাৎ আকাশ তার পকেট থেকে হেডফোন বের করে কানে লাগায়। সে রাইসার কেবিনের দিকে ফিরে দাঁড়ায়, তারপর গান গাইতে শুরু করে, কিন্তু খুবই আস্তে, যাতে রাইসা শুনতে পায়। আমি তোমায় কাছে চাই, আর কিছু চাই না, শুধু তোমার মুখে হাসি, এর বেশি আর কিছু না। রাইসা তার কেবিনের ভেতর থেকে আকাশকে দেখতে পায়। প্রথমে সে বিরক্ত হয়, কিন্তু যখন আকাশ তার পছন্দের গানটা গাইতে শুরু করে, তখন তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ দেখতে পায় রাইসা হাসছে, তার মুখেও স্বস্তির হাসি ফোটে। তাহলে কি আমার ম্যাডাম এবার একটু নরম হলেন? রাইসা মাথা নেড়ে হু জানায়। আকাশ খুশিতে হাততালি দেয়। রাইসা এবার সত্যি এবার মাথা নাড়িয়ে তাকে ভেতরে আসতে ইশারা করে। এই ছেলে, বাহিরে কি তামাশা করছো? এসো ভেতরে। আকাশ হাসতে হাসতে রাইসার কেবিনে প্রবেশ করে। রাইসা তখনও মৃদু হাসছে। রাইসা কিছু বলতে যাবে, তখনই অর্ণব ভেতরে আসে। সরি রাইসা, আমি কাল বেশি বেশি করে ফেলেছি। আসলে অর্ণবের বিষয়টা মাথা থেকে সরাতে পারছি না। ম্যাম, আপনার সাথে ফাইলের ব্যাপারে কথা ছিল। মিস্টার আকাশ, আপনি আসুন, পরে কথা বলছি, আগে অফিসিয়াল কাজ সারি। রাইসা অর্ণবের ফাইল নিয়ে পড়তে থাকে আর অর্ণবকে ইশারাই বলতে থাকে। আকাশ রাগে ফুঁসছে, অর্ণব মনে মনে হাসছে। আজব তো, এভাবে বলার কি আছে আমাকে? এমনভাবে বলল যেন আমি বেহুদা সময় নষ্ট করছি। ধ্যাত, আমারই ভুল, আর কথাই বলবো না। আকাশ রেগে উঠে চলে যায়। রাইসা বিষয়টা খেয়াল করে, তবে স্বাভাবিক থাকে। আকাশ একটু বেশি করছে তার মনে হচ্ছে, তাই সে আকাশকে আর থামায় না। পরের দিন জনাব রহমানের অফিসে রহমান সাহেব বসে আছেন। তিনি তার বিশাল ডেস্কে বসে কাজ করছেন, কিন্তু তার মুখে চিন্তার ছাপ। রাইসাও আকাশের মধ্যে ঘটে যাওয়া ছোটোখাটো ভুল বোঝাবুঝি কানে পৌঁছেছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নেন। হ্যাঁ আকাশ, চলে এসো আমার কেবিনে, আর রাইসাকেও আসতে বলো এক্ষুনি। কিছুক্ষণ পর আকাশ ও রাইসা দুজনে রহমান সাহেবের কেবিনে প্রবেশ করে। তারা একটু দূরে দূরে দাঁড়ায়, চোখে চোখ পড়ে না বলেই চলে। রাইসা গম্ভীর, আকাশ একটু নার্ভাস। তোমরা দুজনে এসেছো, ভালো, বসো। তারা দুজনেই বসলো। জনাব রহমান তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। দেখো, আমি তোমাদের দুজনকে নিয়ে একটা বিষয় জানাতে চাই। আমি শুনেছি তোমাদের মধ্যে নাকি কিছু ভুল বোঝাবুঝি চলছে। রাইসা, তুমি নাকি অফিসের কাজে এত ব্যস্ত থাকো যে আকাশকে সময় দিতে পারো না। আর আকাশ, তুমি নাকি বন্ধুদের সাথে বেশি সময় কাটাও। এসব কি হচ্ছে? রাইসা ও আকাশ একে অপরের দিকে তাকায়। আকাশ মুখ নিচু করে, রাইসা একটু ইতস্তত করে। বাবা, আসলে কাজের চাপটা একটু বেশি। আর স্যার, আমি তো জাস্ট বন্ধুদের সাথে একটু মজা করছিলাম, রাইসাকে নিয়ে কিছু বলিনি। ও মজা, তাহলে তো ভালোই। আমি ভেবেছিলাম বুঝি সত্যিকারের ঝগড়া। কিন্তু জানো তো, প্রেম ভালোবাসা একটু মান অভিমান না থাকলে জমে না। আকাশ আর রাইসা দুজনেই অবাক হয়ে বাবার দিকে তাকায়। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তোমাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে, তাই তোমাদের এই দূরত্ব ঘোষণার জন্য একটা ব্যবস্থা করছি। আমি তোমাদের দুজনকে 3 দিনের ছুটি দিচ্ছি। আকাশ ও রাইসা একে অপরের দিকে তাকায়, তাদের চোখে বিস্ময়। এই 3 দিন তোমরা একসঙ্গে থাকবে। অফিসের কাজ নিয়ে কোনো চিন্তা করবে না। আমি তোমাদের জন্য শ্রীমঙ্গলে একটা রিসর্ট বুক করে দিয়েছি। কাল সকালেই তোমরা রওনা হবে। আর হ্যাঁ, কোনো অজুহাত চলবে না, এটা আমার আদেশ। আর আমি চাই এই 3 দিন একে অপরকে ভালো করে বোঝো। আকাশের মুখে হাসি ফুটে ওঠে। রাইসা প্রথমে একটু অবাক হলো, তার মুখেও একটা নরম হাসি দেখা যায়। সেদিন বিকেলেই তারা রওনা হয়। পরের দিন শ্রীমঙ্গলের একটি সুন্দর রিসোর্টের বারান্দায় রাইসা বসে আছে। চারপাশে সবুজের সমারোহ, পাখির কিচিমিচির শব্দ। রাইসার মুখে একটা স্বস্তির ভাব। আকাশ তার পাশে এসে বসে। ম্যাডাম, আপনার বাবা বেশ বুদ্ধিমান, তাই না? এরকম বুদ্ধি আগে আমার মাথায় এলো না কেন? চুপ করো, তোমার এই দুষ্টুমির জন্যই তো সব হয়েছে। আমার দুষ্টুমি? আমি তো শুধু আপনার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলাম। আপনি এতটাই কাজের মধ্যে ডুবে থাকেন যে আমার কথা ভাবার সময় পান না। আমি তোমায় নিয়ে ভাবি, কিন্তু কাজের চাপ যখন থাকে। আমি জানি, কিন্তু কখনো কখনো আমারও মনে হয় আপনি আমাকে পাত্তা দেন না। যেমন কাল অর্ণব এলো, এমন একটা ভাব ধরলেন। রাইসা আকাশের দিকে তাকায়, তার চোখে স্নেহ অনুতপ্ততা। সে বুঝতে পারে সেও বেশি করে ফেলেছে। আচ্ছা সরি, এবার থেকে খেয়াল রাখবো। কিন্তু তুমিও বন্ধুদের সাথে বেশি সময় কাটাচ্ছিলে। আর আপনি আমার পছন্দের খাবার রান্না না করে আমাকে জ্বালিয়েছিলেন। তুমিও তো আমার প্রিয় টিভি শো এর শেষ এপিসোডটা দেখতে দাওনি, রিমোটটা লুকিয়ে রেখেছো। ভাগ্যিস
আমি চেঁচাইনি। দুজনেই হেসে ওঠে। তাদের ঝগড়াটাও ভালোবাসার দুষ্টামি হয়ে ওঠে। এই 3 দিন আমরা শুধু একে অপরকে নিয়ে থাকবো, কোনো কাজ, কোনো ফোন কল না, শুধু তুমি আর আমি। ভালো আইডিয়া, কিন্তু তুমি কি সারাদিন দুষ্টুমিই করবে? আমি দুষ্টামি না করলে আপনি হাসবেন কিভাবে, আইস কুইন? রাইসা আকাশের দিকে তাকিয়ে হাসে। এই প্রথম এত সহজভাবে সে আকাশের সাথে হাসছে। শ্রীমঙ্গলের রিসোর্টে সন্ধ্যা নেমে এসেছে। বারান্দায় রাইসা এবং আকাশ মুখোমুখি বসে আছে। তাদের সামনে চা এবং কিছু নাস্তা। দিনের বেলায় খুনসুটি আর হাসি ঠাট্টার পর এখন এক ধরনের অশান্ত অথচ গভীর অনুভূতি তাদের ঘিরে আছে। রাইসার চোখে মুখে এখন আর নেই আইসক্রিমের কঠোরতা, বরং এক ধরনের কোমলতা দৃশ্যমান। আকাশ বেশ শান্ত, তার দুষ্টেমি ভরা হাসিটা এখন এক মুগ্ধ দৃষ্টিতে পরিণত হয়েছে। জানো রাইসা, প্রথম যখন তোমাকে দেখতাম মনে হতো তুমি শুধু কাজ আর ফাইল নিয়ে থাকতে পারো। তোমার ভেতরে যে এত সুন্দর একটা মন আছে তা ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম তুমি শুধু ফাজলামি করতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসো, কিন্তু এখন দেখছি তুমি যখন সিরিয়াস হয়ে যাও তখন সেটা কত দূর গড়ায়। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে ওদের ভেতর। হঠাৎ দুজনেই চুপ হয়ে যায়। বাইরে থেকে আসা ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তারা দুজনেই প্রকৃতির শান্ত পরিবেশ অনুভব করছে। সত্যি বলতে কি, যখন তুমি রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছিলে আমার ভীষণ খারাপ লাগছিল। মনে হচ্ছিল সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। অফিসে গিয়েও তোমার কেবিনের দিকে তাকাতে পারছিলাম না। তোমার হাসিটা খুব মিস করছিলাম। আমারও ঠিক একই অনুভূতি হচ্ছিল। তুমি যখন ফাজলামি করতে আমি হয়তো বিরক্ত হতাম, কিন্তু যখন দেখলাম তুমি কথা বলছো না, আমার ডেস্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছ আর ফিরেও তাকাচ্ছ না, তখন মনে হচ্ছিল যেন কিছু একটা হারিয়ে ফেলেছি। তোমার এই দুষ্টুমি ভরা চোখগুলো আর তোমার হাসি আমি খুব মিস করছিলাম আকাশ। আকাশ রাইসার হাত ধরে রাইসার হাত সরায় না, বরং আকাশের হাতের উপর নিজের হাত রাখে। আমি বুঝতে পারিনি যে তুমি আমার জন্য কতটা জরুরি। ওই ভুল বোঝাবুঝিগুলো না হলে হয়তো আমরা এত সহজে একে অপরের গুরুত্বটা বুঝতাম না। আমিও না। এই যে আমরা এত কাছাকাছি এসেছি, এটা হয়তো ওই অভিমানের জন্যই সম্ভব হয়েছে। বাবার বুদ্ধিকে ধন্যবাদ। দুজনে হেসে ওঠে। এই তাহলে তুমি আমার দুষ্টুমিগুলো মিস করো? হ্যাঁ করি, কারণ তোমার দুষ্টুমিগুলো ছাড়া জীবনটা খুব একঘেয়ে। কিন্তু তুমিও চুপচাপ স্বভাব নিয়ে মজা করবে না, আমি এমনই। অবশ্যই ম্যাডাম, আপনার বুদ্ধিমত্তা এবং আপনার হাসি, চুপচাপ থাকা সবই আমার খুব প্রিয়। ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে। এই মুহূর্তে তারা বুঝতে পারে তাদের সম্পর্কটা শুধু একটা চুক্তি বা পারিবারিক বন্ধনই নাম নয়, বরং সত্যিকারের ভালোবাসার এক গভীর বন্ধন। এখানে অভিমান আছে, ঝগড়া আছে, কিন্তু তার সাথে মিশে আছে অগাধ ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়া। তাদের এই অভিজ্ঞতা সম্পর্কে আরও মজবুত করে তোলে, যেখানে ভালোবাসা আর দুষ্টামি যেন একে অপরের পরিপূরক। আকাশ উঠে দাঁড়ায়, রাইসাকে কোলে কোলে উঠিয়ে নেয়। আকাশের মনের ইচ্ছা বুঝতে পারে রাইসা। সে লজ্জায় মাথা নয়। আকাশ রাইসাকে খাটে ফেলে দেয় আলতো করে। তারপর আকাশ ওর জামা সরিয়ে পেটে হাত বুলাতে থাকে। রাইসা কেঁপে ওঠে। বয়সে 5 বছরের ছোট একটা ছেলে যে এত সুখ দিতে পারে তা কল্পনা নেই। রাইসা আকাশকে জড়িয়ে চুমু খেতে থাকে। আকাশ রাইসার জামা কাপড় খুলে ফেলে। রাইসা লজ্জায় 2 চোখ ঢেকে নেয়। ওপ, আমার সিনিয়র বইয়ের কি হট ফিগার! আসলেই সিনিয়র মেয়েদের সাথে রোম্যান্স আর সঙ্গম দুটোই আলাদা লেভেলের মজার। কি হট হয় সিনিয়ররা! উফ আকাশ, সিনিয়ররা বললে মায়ের খাবে। তোমার জীবনে সিনিয়র একজনই, তা হলাম আমি। আকাশ আর কথা পায় না। রাইসাকে পাজা খুলে করে আদর করে খাটে তুলে আর মনের মতো আদর করতে থাকে। রাইসা একটু পরপর উফ বলে আওয়াজ করছে আর আকাশকে খামচি মেরে ধরছে। আকাশ যেন আরও বেশি আনন্দ পাচ্ছে। দুজনে চরম উত্তেজনায় একজন আরেকজনকে জড়িয়ে আদর করতে করতে ঘুমিয়ে পড়ে। 6 মাস পর অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন চলছে। আকাশ ও রাইসা দুজনেই প্রজেক্ট লিডার হিসেবে প্রেজেন্টেশন দিচ্ছে। তাদের মুখে আত্মবিশ্বাস, চোখে উজ্জ্বলতা, পুরো বোর্ডরুম মুগ্ধ হয়ে তাদের কথা শুনছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন স্ট্র্যাটেজি কিভাবে আগামী 6 মাসের মধ্যে মার্কেট শেয়ারকে অন্তত
15% বাড়াতে সক্ষম। ডেটা অ্যানালাইসিস এবং টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি শুধু নতুন টেকনোলজি নয়, আমাদের টিমের ডিরেকশন এবং ইনোভেশনই এই প্রজেক্টের আসল শক্তি। প্রতিটা ধাপে আমরা নিশ্চিত করেছি যেন আমাদের ক্লায়েন্টের চাহিদাগুলো সর্বোচ্চ গুরুত্ব পায়। প্রেজেন্টেশন শেষে বোর্ড মেম্বাররা তুমুল হাততালি দেয়। জনাব রহমান অর্থাৎ রাইসার বাবা গর্বিত মুখে তাদের দিকে তাকিয়ে হাসছেন। অসাধারণ, চমৎকার কাজ করেছো তোমরা দুজনেই। ডেল্টা কর্পোরেশনের ইতিহাসে এটা অন্যতম সফল প্রজেক্ট হতে চলেছে। তোমাদের টিমওয়ার্ক আর বোঝাপড়া সত্যি প্রশংসার যোগ্য। আমি ব্যক্তিগতভাবে তোমাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি। আকাশ ও রাইসা একে অপরের মুখ দিকে তাকিয়ে হাসে। তাদের মুখে জয়ের আনন্দ। মিটিং শেষ হওয়ার পর তাদের কেবিনে ফিরে আসে। ম্যাডাম, আপনার বুদ্ধিমত্তার কাছে আমার দুষ্টুমি হার মেনেছে। ক্লায়েন্টের সাথে ডিলটা আপনি আগে ক্লোজ করলেন। আরে বাবা, তুমি তো কম যাওনি। শেষ মুহূর্তে এমন একটা ধামাকা যোগ করলে যা দেখে আমরা সবাই মুগ্ধ। তবে মানতেই হবে, তোমার প্রেজেন্টেশনের স্টাইলটা খুবই ক্যাচি। আর আপনার ডেটা অ্যানালাইসিস এক কথায় অনবদ্য। যাক বাবা, শেষ পর্যন্ত আমাদেরকে আগে ক্লায়েন্টের মন জয় করবে চ্যালেঞ্জটা তাই হলো। হ্যাঁ, এরকম মজার প্রতিযোগিতা না থাকলে কাজটা বোরিং লাগতো। দুজনেই হাসে। তাদের কাজের চাপ থাকলেও একে অপরের সঙ্গে খুনছুটি তাদের কাজকেও আরও আনন্দময়ী করে তোলে। সন্ধেবেলা জনাব রহমানের ড্রয়িং রুমে সবাই বসে আছে। পারিবারিক ডিনার পার্টি চলছে। আকাশ, রাইসা এবং জনাব রহমান ছাড়াও পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত। খাবার টেবিলের চারপাশে হাসি রোল। জনাব রহমান হাসতে হাসতে আকাশের দিকে তাকান। সবাই হেসে ওঠে। রাইসা আকাশের দিকে দুষ্টামি ভরা চোখে তাকায়। জানো, এই রাইসা যখন ছোট ছিল তখন ভাবতেই পারিনি ওকে এত হাসি খুশি দেখব। অফিসে তো আইস কুইন হয়ে থাকতো, কিন্তু আকাশ আসার পর থেকে মেয়েটা যেন বদলে গেছে। বাবা, কি বলছো এসব? স্যার, এটা আমার ক্রেডিট না, এটা আপনার শিক্ষা দীক্ষার ফল আর ম্যাডামের মনের সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ, আমার ক্রেডিট তো বটেই। আমি না বললে কি আর তোমরা দুজনে একসঙ্গে আসতে? আকাশ ও রাইসা একে অপরের দিকে তাকায়। স্যার, আপনার কারণেই তো আমি এত বুদ্ধিমান একটা বউ পাচ্ছি। বউ তো পাচ্ছ, এবার নতুন অতিথি আসার পালা। আমার খুব ইচ্ছে পরের বছর এই সময়ে তোমাদের কোলে একটা ছোট্ট বাবু দেখতে চাই। আমি তো এখনই ওর জন্য মজার মজার খেলনা দেখা শুরু করে দিয়েছি। রাইসার গালে লাজুক হাসি, আকাশের চোখে উজ্জ্বলতা। তারা দুজনেই জানে তাদের জীবনটা এবার নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে। তাদের এই দুষ্টামি ভরা সংসার, যেখানে প্রেম, হাসি আর দায়িত্ববোধ মিলেমিশে একাকার, তা আবার প্রাণবন্ত হয়ে উঠবে নতুন অতিথির আগমনে। পরের দিন রাত 11টা। রান্নাঘর থেকে ধুমধাম আওয়াজ আসছে। রাইসা ঘুম জড়ানো চোখে রান্নাঘরে আসে। আকাশ একটি অ্যাপ্রন পরে কফি বানানোর চেষ্টা করছে, কিন্তু পুরো কিচেন লন্ডভন্ড। চিনির কৌটা খোলা, দুধের প্যাকেট মেঝেতে পড়ে আছে। আরে বাবা, এটা কফি বানাচ্ছো নাকি রান্নাঘর ভাঙছো? কি হয়েছে এখানে? ওহ রাইসা, উঠে গেছো? আমি আসলে তোমার জন্য সারপ্রাইজ ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, কিন্তু কফিটা কিছুতেই ঠিক মতো হচ্ছে না। চিনিটা যেন কোথায় উধাও হয়ে গেল। রাইসা এগিয়ে এসে দেখে চিনির কৌটা খোলা আর চামচে অতিরিক্ত চিনি নেওয়া। সে আকাশের কপালে আলতো করে টোকা দেয়। দুষ্টুমি, আমার কফিতে সবসময় অতিরিক্ত চিনি দাও। আজও তাই করেছো, তাই না? আমি তো জানি তুমি মিষ্টি পছন্দ করো, তাই আমার কফিতেও নিজের পছন্দ চাপিয়ে দিচ্ছ। ধরা পড়ে গেলাম। আসলে তোমার মুখে যখন মিষ্টি কফির রেশ ধরে হাসি ফুটে ওঠে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। রাইসা হেসে আকাশের হাত থেকে কফির মগটা নেয়। সে নিজেও রান্নাঘরের অবস্থা দেখে হাসতে থাকে। হঠাৎ আকাশ রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আচ্ছা, আজ তাহলে একটা কাজ করি। আজ ব্রেকফাস্টটা আমরা দুজনেই মিলে বানাই। কিচেন লন্ডভন্ড হলেও মজা হবে। আইডিয়াটা ভালো, কিন্তু সাবধান, আজ যেন তোমার দুষ্টুমিগুলো একটু কম হয়। তারা দুজনেই হাসতে হাসতে ব্রেকফাস্ট বানাতে শুরু করে। তাদের ছোট ছোট খুনসুটি আর হাসি ঠাট্টায় ভরে ওঠে পুরো অ্যাপার্টমেন্ট। কখনো ডিম পোড়াতে গিয়ে ধোঁয়ায় ভরে যায় রান্নাঘর, আবার কখনো রুটি বানাতে গিয়ে ময়দায় মাখামাখি হয়ে যায় দুজনের হাত। রাতে রাইসা তার ল্যাপটপে অফিসের কাজ দেখছে, আর আকাশ তার পাশে শুয়ে একটা কমিক বুক পড়ছে। আকাশ হঠাৎ কমিক বুকটা রেখে রাইসার দিকে তাকায়। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা যখন প্রথম ডেটিং শুরু করেছিলাম তখন কি ভেবেছিলে আমাদের সম্পর্কটা
এতটা গভীরে যাবে। আর তুমি আমাকে রোবট ভাবতে। সত্যি বলতে আমিও ভাবিনি, ভেবেছিলাম বাবার চাপাচাপি, 1 মাস ডেটিং, এরপর সব শেষ। কিন্তু তোমার ওই পাগলামি, তোমার দুষ্টুমি আর তোমার সহজ সরল মনটা কখন যে আমার বরফ গলিয়ে দিল সেটাই বুঝতে পারিনি। আর তোমার ওই কঠোর চেহারাটার পেছনে যে এত মিষ্টি একটা মেয়ে লুকিয়ে আছে তা আমার ধারণাতেই ছিল না। ওই যে একবার আমাদের ঝগড়া হয়েছিল মনে আছে? তারপর যখন তোমার বাবা আমাদের স্ত্রী মঙ্গলে পাঠালেন, সেই মুহূর্তগুলি আমাদের সম্পর্কটাকে আরও মজবুত করেছে। আমি এখন তোমার সব পাগলামি উপভোগ করি আর তুমি আমার। রাইসা ল্যাপটপ বন্ধ করে আকাশের দিকে ফিরে সে আকাশের হাত ধরে। সত্যি আমাদের গল্পটা যেন একটা ফিল্মের স্ক্রিপ্ট। অপ্রত্যাশিত শুরু, অনেক ভুল বোঝাবুঝি, কিন্তু শেষটা সুন্দর। অফিসের সবাই আমাদের দেখে এখন হাসে আর বলে আকাশ রাইসার জুটি। আকাশ রাইসাকে কাছে টেনে কপালে চুমু দেয়। রাইসা পরম মমতায় আকাশের বুকে নিজেকে সঁপে দেয় যেন ছোট্ট বাচ্চাটি। দূর থেকে বাবা জনাব রহমান মিটিমিটি হাসেন। তিনি গর্বিত অনুভব করেন, কারণ মেয়ের জন্য যোগ্য একজনকেই খুঁজেছেন। এভাবেই সময় কাটতে থাকে প্রায় 1 বছর পর। আকাশ আর রাইসা এখন অফিসের এক আইকনিক জুটি। তাদের সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। তারা লাঞ্চ টেবিলে বসে হাসছে, তাদের খুনসুটি দেখছে, নতুন জুনিয়ররা হাসাহাসি করছে। রাইসার চোখে মুখে এখন আর বেশি উজ্জ্বলতা। রাইসার চোখে মুখে এখন আরও বেশি উজ্জ্বলতা। তার কোলে ছোট্ট একটি শিশু। স্যার, ম্যাডাম, আপনাদের গল্পটা শুনলে অবাক হতে হয়। বস তার মেয়ের জন্য ছেলে খুঁজছেন, আর তাতেই নাকি আপনাদের বিয়ে। হ্যাঁ বাবা, এটাই তো আমাদের প্রেমের গল্প। একটা অপ্রত্যাশিত প্রস্তাব থেকে শুরু করে আজ আমরা এইখানে। দেখো, পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন দুটোই সমানভাবে উজ্জ্বল হতে পারে যদি একে অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস থাকে। আর যদি একটু দুষ্টুমি ভরা ভালোবাসা থাকে তাহলে তো কথাই নেই। আকাশ ও রাইসা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের এই হাসি যেন বলে দেয় জীবনটা কত সুন্দর আর মধুর হতে পারে যদি ভালোবাসায় ভরপুর থাকে। এই দুষ্টিমি ভরা প্রেমের গল্প ডেল্টা কর্পোরেশনের নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠে। তারা প্রমাণ করে যে ভালোবাসা শুরু যেমনই হোক না কেন, যদি সম্পর্কটা আন্তরিক হয় তাহলে সব পথে সাফল্যের দিকে এগোয়। তাদের জীবন হাসি, রোমাঞ্চ আর ভালোবাসায় ভরপুর থাকে, যেখানে সিনিয়র জুনিয়র বলে কিছু থাকে না। হতেই পারে তখন অফিসের বসে সিনিয়র মেয়ের সাথে প্রেম, কিংবা জুনিয়র কারোর সাথে সিনিয়র কারোর ভালোবাসা, যেটা সত্যিকার অর্থে উদাহরণ হয়ে থাকে।